সবার মুখে শুনছিলাম যে আমাদের ঘরের মাঝখানে একটা কবর আছে, আশেপাশে কোনো বাড়ি নাই, গাছগাছালি শুধু, আর ওইখানে একটা ঘর তোলা। আমার আম্মার মুখে আমি এই কথাটা শুনছিলাম যে আমাদের চাল ভাইঙ্গা নাকি কে আসতেছে। তখন আমার আম্মা খুব জোরে চিৎকার দিয়ে বাহিরে চলে গেছে, আমার নিয়ে মানে টানতে টানতে শুধু দৌড়াইলো। যা দেখতেছে ফুপুর ঘরের কোণের মধ্যে কালো একটা মেয়ে বসে আছে। আর ওনারা বলতেছে ইয়া কর, রশি নিয়ে হাত আর পাটা বান, মানে ভিতরে ঢুকায় গেট লাগাইছে আপনার। হ্যাঁ, নালে আরো চিৎকার করবে, আশেপাশে মানুষ শুনবে। তো আরেকজন বলতেছে মুখটা আগে বান্ধো। কি বলেন? আপনার মায়ের নাম কি? জোসনা বেগম। বাবার নাম ঠিক মনে নাই, তবে আমি ইউনুস কন্ট্রাক্টর এরকম কিছু একটা শুনতাম। কেনটা? এই বাগেরহাট পর্যন্ত, খুলনা বাগেরহাট পাকা রাস্তার মোড়, কিন্তু দুই বোন এক ভাই আপনার। হ্যাঁ, নামগুলো বলেন। ফাতেমা, ভাইয়ের নাম রানা, আমার নাম পাখি। ফুফাতো বোনের দুই ছেলে, এর নাম হচ্ছে খোকন ও বাচ্চু। আর রেল লাইন ছিল, তার এই পাশে দোকানপাট ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। এই ভিডিওটা করতে গিয়ে আমার একটু আনন্দ লাগছে এই কারণে যে আজকের দিনের এটা শেষ রেকর্ডিং। পরিবার হারা মানুষ, তারা পরিবার খুঁজতে এসেছিলেন, তার 7 নম্বর গেস্ট হচ্ছেন উনি। যদিও আপনারা একদিনে একটাই দেখতে পাবেন, সে অর্থে আনন্দিত, কিন্তু সবচেয়ে বেশি আনন্দিত হবে এই কারণে যদি আমি আমার এই বোনটিকে তার পরিবারের কাছে ফেরাতে পারি। আলহামদুলিল্লাহ অনেক ক্লু আছে, অনেক ক্লু। আমরা চেষ্টা করব বেশি বেশি করে শেয়ার করে, ভিউজ করে, ট্যাগ করে, যাতে করে ওনার পরিবারের কাছে আমরা ফেরাতে পারি। তো আমি আর কথা বাড়াবো না, আমাকে একটু বিধ্বস্ত লাগতে পারে, প্লিজ কনসিডার। কিংবা আমার কথা অনেক ফাম্বল হয়ে যেতে পারে, অনেক সময় এডিট করেও ঠিক করা যায় না, তো সেই জায়গা থেকে একটু কনসিডার করবেন। আমি প্রথমে আপনার নামটা একটু জানতে চাই। কি নাম আপনার? পাখি কুলসুম। আপনি বাড়ির মানুষের সাথে যেভাবে গল্প করেন আমার সাথে বসে ভাবে গল্প করবেন, হ্যাঁ? ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোথা থেকে আসছেন? মিরপুর থেকে। ঢাকাতেই থাকেন না? মানে আপনি জন্মের পর থেকে যে নামে পরিচিত, এই নামটা হচ্ছে কুলসুম বেগম পাখি, নাকি পরবর্তীতে নামটা পরিবর্তন করা হয়েছে? না, আমার মা সবসময় পাখি বলে ডাকতো। আপনার পাখি বলে ডাকতো? হ্যাঁ, আমরা তো দুই বোন। হ্যাঁ। তো আমার ফুপুর মুখে শুনতাম যে ওর বড় বোনের নাম ফাতেমা, ওর নাম কুলসুম, কিন্তু ওকে ওই নামে তো কেউ ডাকেই না। আচ্ছা, ও ফাইন। সো সেই অর্থে কুলসুম। তো ঠিক আছে, বলেন একেবারে ছোটবেলা থেকে। যখন আমি অনেক ছোট মায়ের কাছেই ছিলাম, মায়ের মুখে শুনতে পাইলাম যে আমার নানিকে নাকি কুকুর কামড় মারছিল। তখন আমার নানি কুকুর কামড় দেওয়ার পরে 3 দিন জ্বর ছিল। তারপরে হঠাৎ করে একদিন রাত্রেবেলা নানি বলতেছে পানি পানি করতেছে। আমার আম্মা একবার ওইটা পানি দিছে, আরেকবার চাইছে, আরো একবার পানি দিছে। যখন আরেকবার চাইছে তখন আমার আম্মা খুব রাগ হইছে, কারণ আমাদের লাইট ছিল না ঘরে, মোমবাতি জ্বালায়া বারবার আমার আম্মার উঠতে হইতেছে, উঠে পানি দিতে হতো। হ্যাঁ, তা আমার আম্মা খুব রাগ হইছে, রাগ হওয়ার পরে পানি দিচ্ছে না। তখন আমার নানি বলল যে আল্লাহ তোকে দিবে, এই কথা বলেই মানে মারা গেছে। এটা কি আপনার শোনা কথা না আপনার নিজের চোখের সামনে দেখা কথা? তবে আমার মা এটা বলতেছে, আমার এই জিনিসটা মনে আছে। তার মানে কুকুরের কামড় খেয়েই আপনার নানি মারা গেছে। হ্যাঁ, পানি চাচ্ছিল বেশি বেশি। পানি চাচ্ছিল, অন্যদিন এত চায় না, সেদিন রাতে একে একে 3 বার পানি চাইছে। আচ্ছা। আর তখনই মানে আমার আম্মা খুব রাগ হয়, কারণ সারাদিন কাজ করে আসে সে। কিসের কাজ করতো আপনার মা? আমার আম্মা প্রথম জোগালি করতো। জোগালি বলতে? যেমন ইট বালু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমার আম্মা উঠলো, পানি দিবে, দেখে আমার নানি পানি দিচ্ছে চামিচ দিয়ে, কিন্তু পড়া যাচ্ছে, মুখে নিচ্ছে না। তখন আমার আম্মা পাশে বসে রইছে। তখন আমার আম্মার মুখে আমি এই কথাটা শুনছিলাম যে আমাদের চাল ভাইঙ্গা নাকি কে আসতেছে। তখন আমার আম্মা খুব জোরে চিৎকার দিয়ে বাহিরে চলে গেছে। তো আমি একাই নানির কাছে ছিলাম। তারপরে অনেক দূরে আমাদের দোকান, সেখান থেকে আমার আম্মা চিনি আনতে গেছে। চিনির পানি গুলায় নাকি খাওয়াইতে হয় এই রাতের বেলা। হ্যাঁ, অনেক দূরে দোকান। তখন আমার আম্মা, সেই দোকানদার তো বন্ধ, তখন কি করলো, তার বাসায় যায় তাকে ডাকলো। তারপরে চিনির পানি আনতে আনতে ফজর হয়ে গেল। আপনি তখন একাই ছিলেন নানির সঙ্গে? হ্যাঁ, একাই। আমি নানির ধুইরে শুয়ে রইছি। এগুলো বুঝতেন যে নানি মারা যাচ্ছে? এটা বুঝতেছি না, আমি জানি যে ঘুমায় আছে। এই ঘরে কে কে থাকতো? আপনি, আপনার মা, নানি, এই 3 জন? হ্যাঁ, আর কেউ ছিল না? না, আর কেউ ছিল না। তো আমি ওইভাবে শুয়ে আছি, নানির গায়ের উপরে উঠা। এলাকার নাম কি বা জেলার নাম কি? যে ওই এলাকাটার নাম কি জানি না, তবে সবার মুখে শুনছিলাম যে আমাদের ঘরের মাঝখানে একটা কবর আছে, আশেপাশে কোনো বাড়ি নাই, গাছগাছালি শুধু, আর ওইখানে একটা ঘর তোলা। তো আমার আম্মা ওই ঘরটাই আর কি থাকতো। ঘরের মাঝখানে মানে কি টিনের চালের নিচে ঘরের মধ্যে কবর? হ্যাঁ, ঘরের মধ্যখানে একটা কবর। আমরা জানতাম না। আমার নানি যখন মারা গেল, তারপর আমরা আশেপাশে মানুষের কাছে আমার মা এগুলো শুনতে পারলো।
আপনাদের বাড়ির আশেপাশে কোনো বাড়ি ছিল না? না। আমাকে একটু লোকেশনটা ফাইন্ড আউট করতে দেন, যদিও মনে হচ্ছে যে আমি ভূতের গল্প শুনতেছি, বাট ঠিক আছে, সমস্যা নাই। আপনি বলতেছেন যে আপনাদের বাড়ির আশেপাশে কোনো লোকজন ছিল না। এটা কোন জেলার মধ্যে বা কোন এলাকায় বা আশেপাশের এলাকার নাম কোনো কিছু কি আপনার মনে আছে? না, আমার ওরকম কোনো কিছুই মনে নেই। কিচ্ছু মনে নাই আপনার? না। আচ্ছা, তো মা পানি নিয়ে আসলো? চিনি নিয়ে আসছে, চিনি নিয়ে আসার পরে মগে গুলায় তো নানির মুখে দিচ্ছে, পুড়া যাচ্ছে। তখন অনেক চিৎকার করে কাঁদতেছে আপনার মা? হ্যাঁ, কাঁদতেছে। আর আমি হচ্ছে চিনির পানিটা গুলায় রাখছি, ওইটা খাইতেছি। মানে আপনার একেবারেই সেন্স নাই বলতে না, গেলে। আমার ওরকম কোনো মানে ইয়াই নাই যে মারা গেছে বা কি হচ্ছে। তারপরে আমার আম্মা ডাকতেছে যে কেউ আমার মার সামনে বসে কোরআন পড়েন, কেউ সাহায্য করেন। যখন মানে সকাল হয়ে গেছে, তো হচ্ছে একজন আসলো, সে কিছু সময় কোরআন পড়লো। তো আমারে বলতেছে কি এখানে বইসা আল্লাহ আল্লাহ বলে জিগির করো। লোকজন আসছে ওই সময়টাতে? হ্যাঁ, তখন লোকজন আসছে। ঘরের সাইডে একটা পুকুর, তো সেখানে গোসল টোসল করান হলো। যখন লাশটা নিয়ে যাচ্ছে, আমার মা অনেক কাঁদতেছে এবং 4-5 জন মানুষ আমার মারে ধরে রাখলো। আপনার খালা, ফুপু, বাবা, চাচা এরা কেউ নাই ওখানে? না, ওইখানে তারা কেউই নেই। তারপরে অনেক কানলো আমার মা, তারা ধরে রাখছে। আর আমি হচ্ছে আমার নানির ওই লাশের পিছে পিছে চলে গেছি। যেখানে মানে মাটি দিছে, একেবারে খোলা জায়গা, মানে শুকনো মরুভূমির মতো। ওইখানে মাটি দিয়ে আসছে, মাটি দিয়ে এসে সবাই চলে গেছে। আমি হচ্ছে ওই কবরটার সাইডে আবার বসে আছি, লাঠি দিয়ে মাটি খুঁচাচ্ছি বৈশা বৈশা। তারপরে দেখে আমার আম্মা অনেকক্ষণ পরে এক বদনা পানি নিয়ে আসছে, মাথায় নাকি পানি ঢালতে হয় কবরের। হ্যাঁ, মাথায় পানি ঢাললো। আরো আসছিল 2-1 জন, তো ওরা আবার আমার হাত ধরে টাইনা এখান থেকে নিয়ে আসতে, মানে আমি আসতে চাচ্ছিলাম না মনে হচ্ছে আমার শেষরায় নিয়ে আসছে এখান থেকে। তারপর আমার মা সারা রাত কাঁদতেছে, ঘরে বইসা কাঁদতেছে, রান্না বাড়া করে নাই। তো পাশের মানে কোত্থেকে জানি একজন আইসা খাবার দিল, বলল যে মেয়েটারে খাওয়া, মেয়েটা তো না খেয়ে রইছে। তো আমি আমার মতো ভাত তরকারি নিয়ে খাইলাম। আম্মা তখন তো পুরাপুরি একা। তখন একজন বলল যে এই ঘরের মাঝখানে কবর, তোমরা এই ঘরে কেমনে থাকতেছো? তখনই আমার আম্মা সারাদিন কোথায় চলে গেল জানি না। আমি ওই পুকুরে বসে থাকতাম, ওইখান থেকে মাটি নিয়ে খেলতে থাকতাম। আবার হচ্ছে একজন বলতো শাক টুকাই আন, শাক ভাজি করে দিব, আমি তার কাছে যাইতাম, শাক টুকাই নিয়ে। আপনার কোনো বন্ধু বান্ধব ছিল না ওই বয়সী? কারো কথা মনে পড়ে? না, ওইখানে ছিল মনে হয় নাসরিন নামের একটা মেয়ে। ও মাঝে মাঝে লুকায় লুকায় আমারে খাবার দিত। ওদের মানুষজন আমাদের সাথে মিশতে না করতো, যে ওরা যাতে আপনার সাথে না মিশে এই জন্য বলতো। হ্যাঁ, তোরা কবরের মাঝখানে থাকে, এরকম কিছু একটা আর কি বলতো। তাই আমি আবার মানুষের দরজার জানলার কাছে যা দাঁড়াই থাকতাম খাবারের জন্য। হ্যাঁ, তা কেউ দিত, কেউ দরজা লাগাই দিত, কেউ বলতো যা এখান থেকে যা, তারাই দিত। আবার কেউ আছে নিয়ে বসায় খাওয়াই বলতো যাও, আইসা পড়তাম। তো ওই সারাক্ষণ নানির কবরের এখানে হাঁটাহাঁটি করে বেড়াইতাম। হঠাৎ আমার মা একদিন ওদিক থেকে চলে আসলো। আপনার ওই ঘরে থাকতেন নানি মারা যাওয়ার পরে? হ্যাঁ, কিছুদিন ছিলাম। উপায় না থাকলে যা হয়। হ্যাঁ, মানে এই কিছুদিন আমার মা মনে হয় কোথাও ঘর খুঁজছিল আর কি, চলে যাওয়ার জন্য। পারে নাই না, তারপরে যখন পাইছে তখন হচ্ছে আমার আম্মা আবুল মাস্টারের নামের একজন লোক কাপড়ের ব্যবসা করতো, উনি ওনার কাছ থেকে আমার আম্মা কাপড় আইনা বিক্রি করা শুরু করে দিল। তো আমার আম্মা দেখলো যে আমি সারাদিন কোথায় ঘুরি, কি করি, জিজ্ঞেস করতো না। কারণ আমার আম্মারে দেখতাম সবসময় শুধু কাঁদতো, শুধুই কাঁদতো। আমি কই যাচ্ছি, কি করতেছি, কখনোই জিজ্ঞেস করতো না। সারাদিনে কেউ মারছে কিনা, খাইছিস কিনা, জিজ্ঞেস করতো না। একটা রূপকথার গল্প শুনতেছি। বাবার কথা জিজ্ঞেস করতেন না আপনি মার কাছে, যে বাবা কই আমার? নাকি সেন্সটাই আসতো না? এরকম কোনো কিছু আমার ছিল না। আপনি জন্মের পর থেকে শুধু মাকেই দেখতেছেন? মাকেই দেখতেছিলাম। বাবাকে দেখেন নাই কখনো? না, বাবাকে কখনো দেখি নাই। তারপরে দেখা হয়েছে মাঝখানে। আচ্ছা, শুনি, তারপরে কি হয়েছে? তারপরে আমার মা যা ওই বাসা আমাদেরকে নিয়ে আসলো। তো উনি বললো তো ওইখানে থাকার দরকার নেই, এত দূরে আমার বাসায় একটা রুম আছে। আবুল মাস্টার? হ্যাঁ, আবুল মাস্টার, ওনার ওয়াইফ আছে, ওইখানে ছেলে মেয়ে আছে। তো আমাদেরকে একটা ছোট্ট কুড়ের ঘরের মতো একটা ঘর দিল। আমরা পরে ওইখানে রইলাম। তো আমার আম্মা আমার সাথে করে নিয়ে যেত, যখন মানে কিছুদিন গেল সাথে করে নিয়ে যেত। তা আমি হচ্ছে আমার আম্মার আঁচল ছাড়তাম না, যেখানে যেতাম শাড়ির আঁচল ধরে রাখতাম। তা আম্মা এটা রাগ করতো, বলতো এমনি হাট,
তা আমি হাঁটতাম না, আম্মার শাড়ি ধরেই রাখতাম সব সময়। তারপরে এরকম করে হাঁটাচলা করতাম, তো দেখতাম যারা আম্মার কাছ থেকে বাকি নেয় তাদের কাছ থেকে আম্মা টাকা উঠাইতে যাইতো, যে আপনি তো কালকে এরকম মেক্সি নিছিলেন বা পেটিকোট ব্লাউজ বাকি ছিল, ও টাকাটা দিলে ভালো হয়, আমার জমা দিতে হয় প্রতিদিনের হিসাব। তো ওরা অনেক সময় দুপুর বেলা খাইতো, তো আমার আম্মা সহজে ঢুকতো না, কারণ আমি গেলে ওইসব বাসায় আসতে চাইতাম না। ও তো আমার আম্মা ঢুকতো না, বাহিরে দাঁড়াই থাকতো, তো আমি শুধু কাঁদতাম, ভিতরে যাও, আসো, টানতাম। তা আম্মা বলতো না, মারবে মারবে, আমি বলতাম না, আসো। মানে আমি জানতাম যে আমার আম্মার সাথে গেলে আমারে খাইতে দিবে তারা, খাবারের জন্য এরকম করতেন? হ্যাঁ। তারপরে হচ্ছে আমার আম্মা যাইতো না পাইরা, তখন বলতো দিদি আমার মেয়েটার একটু পানি দেন। পানিটা বলতে যাতে একটু খাবার দেয়। হ্যাঁ হ্যাঁ, তা পানি দিলে আমি পানিটা খাইতাম না, তখন বলতো কি খায় না কে, আর আম্মা কইতো যে চল আয়, তা আমি যাইতাম না। ওদের বাঁশের খুঁটি ছিল বারান্দায়, ধরে রাখতাম টাইট কইরা। তো এরকম অনেকদিন নিয়ে গেছে, আম্মা বিরক্ত হয় যে আমি যে এরকম করি, তো আমার বাসায় রেখে যাইতো, ঘর তালা মারা থাকতো, আমি দরজার কাছে বসে বসে খেলতাম। তারপরে আম্মা একদিন দেখলো যে আমার শরীরে অনেক জ্বর, হ্যাঁ অনেক জ্বর, শরীর ভালো না। তারপরে যে আবুল মাস্টার উনি বলল যে তোমার মেয়েটা সারাদিন কি খায় কি করে। আম্মা কয় দরজার কাছে বসে থাকে, এদিক ওদিক যায়, খেলে, মাটি মুটি খায় মনে হয়, কারণ আমি মুখে এরকম দেখি। তখন বললো যে আচ্ছা তাহলে দুপুর বেলা আমার এখানে খাবে। তা আম্মা এত খাবারের অভাব ছিল? হ্যাঁ, কারণ আমাদের আত্মীয় স্বজন কোথায় কি কিছুই জানতাম না। তারপরে হচ্ছে উনি বলল, আম্মা বলল ঠিক আছে দুপুরে আপনাদের এখানে খাক, আপনারা আমার টাকা কাইটা রেখেন, ওই টাকাটা কাইটা রেখেন ওর খাবারের। তা উনি বললো না, টাকা টুকা দেওয়া দরকার নাই, আমার 2 ছেলে মেয়ে খাচ্ছে, ও খাবে, সমস্যা নেই। তারপরে ওনাদের এখানে 2-1 দিন এরকম দুপুরে খাইলাম। দুপুরে খাওয়ার টাইম হইলে আমি দেখতাম ওনারা পাটি বিছায় খাইতে বসতো, তখন আমি যাইতাম। চামিচ ফিক্কা মারছে শরীরে, স্টিলের পিতলের চামিচ আমার গায়ে ফিক্কা মারছেন, কইছে আর আসবি না দরজার কাছে, যা। তারপরে চলে গেলাম, অনেক হাঁটাহাঁটি করলাম, তারপরে আবার আসলাম পরে উনি অনেকগুলা থালা বাসন দিছে, বসে এগুলা ধুইয়া নিয়ে তাহলে ভাত দিব। তা টিউবওয়েলের কল আমি চাপতে পারতাম না, তখন আমি 2 পাশে ধুইরা প্যাড দিয়া চাপ দিয়া তারপরে থালা বাসন খোলাইতাম। ধুইয়া নিয়ে গেলে উনি বলতো হয় নাই, আবার ধো, আবার যাইতাম। তা আশেপাশের মানুষগুলা দেখতো, তো ওনারা বলতো মা নাই তো, দেখ কি খাটাইতাছে। তারপর একদিন আমার মা হঠাৎ করে মনে হয় ঈদ আইসা পড়লো, সেদিনই আমার মা প্রথম আমারে গোসলখানায় নিয়ে গেছে গোসল করাবে। তারপরে জামা খোলার পরে দেখতেছে আমার পুরা পেট দাগ হয়ে দিছে, কালো কালো। তখন বলতেছে কেউ মারছে? আমি কই না মা, আমি কল চাপতে পারি, এই দেখো বালতি দিয়ে এরকম কল ধরে পেট দিয়ে চাপ দিতেছি। তখন আমার আম্মা বলছে যে এইভাবে কি কল চাইপা চাইপা তারপরে পেটে ব্যথা পেয়েছিস? আমি কই হ। কয় কল চাইপা গোসল করতি? আমি হ। পরে আমার আম্মা কিছু বললো না আমারে। মানে মাকে বলেন না আপনি কল চেপে কি করতেন? না, ওইটা মাথায় আসেও নাই আর ওইটা বলিও নাই। হ্যাঁ, তারপরে আশেপাশের মানুষগুলা বলল যে তোমার মেয়েটারে দিয়ে এরকম থালা বাসন ধোয়ায়। তো আমার আম্মা বলছে না, ও তো কিছু বলে না, ও তো বলে নাই। বলছে হ্যাঁ, ওটা দিয়ে থালা বাসন এরকম ধোয়ায়। এরপরে একদিন হঠাৎ আমার আম্মা সকালে চলে যায় কাপড় বেচতে, কাপড় বেচে আসতে আসতে রাত 8টা-7টা বাজে। সেদিন আমার আম্মা 1টা-2টার বাজে আইসা পড়ছে। আসার পরে দেখতেছে উনি কল পারে আমার কাপড় দিয়ে বাইরে দিতেছে শরীরে। মানে আমি খুব তাড়াতাড়ি কল চাপতে পারতেছি না, আমি যেই চাপ দিই পানি পরে অল্প, অত বেশি পড়ে না। উনি দেখাইতেছে এরকম এরকম করে চাপ দিই, কিন্তু আমি এরকম করে দিলে পানিটা আসে না, কলটা অনেক শক্ত, পড়তো না। কাপড় দিয়ে বাইরে দিতেছে। দেখার পরে আমার আম্মা কিছু বললো না। তারপরে আম্মা বলতেছে তোরা ঢাকায় নিয়ে যাব। আমি ঢাকা কি সেটাও জানি না, মানে যেটা বলতো শুনতাম। এর ভিতরে হঠাৎ করে আবুল মাস্টার আসছে, কি হইছে? তো আমার আম্মা বলার পরে বলতেছে এরকম কাজ করাইছে। তা আমি ওনার মুখের দিক শুধু চায়া রইলাম, কিছু বললাম না, কারণ উনি বলতো কোনো কিছু বললে খাবার পাবি না, আমি পিটাবো, এই জন্য কিছু বলি নাই, ওনার মুখের দিক চায়া রইছি। তো উনি বলতেছে না এরকম না, এরকম না, হয়তো অন্য কোনো কারণে কিছু শয়তানি করছস, ঘরে যে কিছু ধরছস। পরে আমি কিছু বললাম না। তো উনি বলতেছে নিশ্চয়ই কোনো শয়তানি করছে, হয়তো এই জন্যই মনে এমন করছে না রে। তো তাও মুখের দিক চায়া রইলাম, কিছুই বললাম না।
তারপর উনি বুঝাইলো যাওয়ার দরকার নাই, থাক, কি দরকার, মেয়েটা দিছো, ছেলেটা দিছো, এটারও দিয়া দিবা, এটা থাক, এটা কাছে থাক। আপনি জানতেন আপনার ভাই বোন আছে? হ্যাঁ, আমি জানতাম আমার একটা ভাই একটা বোন আছে। কোথায় দিছিল তাদেরকে? তাদেরকে আম্মা ঢাকায় দিয়ে গেছিল কাজ করার জন্য। হ্যাঁ, তো আবুল মাস্টার বলতেছিল যে এটার কাছে রাখো। হ্যাঁ, যেটা কাছে থাক। তা আম্মা বলতেছে যে না, এটা কথা কয় না, এটা কেউ মারলে কিছু করলে কয় না, এটা দিয়া দিমু। মানুষ চোখের সামনে অত্যাচার না করে আড়ালে অত্যাচার করুক মানুষ, আমি দেখবো না এটা। আপনি কান্নাকাটি করেন কখনো? আগে অনেক কাঁদতাম, এখন আমি কান্দি না। আমি নিজেকে শক্ত করছি যে আমি এত সহজে কাঁদবো না, কারণ আমি অনেক কাঁদছি, আর কাঁদতে চাই না। আমি এখন স্ট্রং হয়ে দাঁড়াইতে চাই। তারপর কি হলো? তারপরে হঠাৎ করে ফজরের সময় আমার ফুপু কারে দিয়া জানি খবর পাঠাইলো আমার মার কাছে যে ওর আব্বা তো বিয়ে করে একটা বউ নিয়ে আসছে। তখন আমার আম্মা ঘুমেতে উঠা আমার নিয়ে মানে টানতে টানতে শুধু দৌড়াইলো, যা দেখতেছে ফুপুর ঘরের কোণের মধ্যে কালো একটা মেয়ে বউ সেজা বসে আছে, আব্বাকে বিয়ে করে রেখে গেছে। এই আপনি আব্বাকে দেখলেন? আব্বাকে তখনও দেখি নাই, আব্বা তো বিয়ে করে রেখে চলে ফুপুর গেছে। বাড়িটা কতদূর ছিল আপনার বাড়ি থেকে? একটু দূরও ছিল মনে হয়। তাহলে তো আপনার মানে মনে আছে যে এই প্রথম গেলেন ফুপুর বাড়িতে? হ্যাঁ, এই প্রথম গেলাম। তারপরে আমার আম্মা কি করলো, সেদিনই ভোরবেলা আমার এনে গাড়িতে উঠে গেল ঢাকা। হ্যাঁ, ঢাকায় উঠা সারা রাস্তা দেখি বাসে আম্মা কাঁদতেছে, শুধু কাঁদতেছে আম্মা। আর আমি শুধু আম্মারে দেখতেছি, এর জালনা দিয়া গাড়ি ঘোড়া আওয়াজ পেতেছি, গাড়ি ঘোড়ার শুধু। আর আমার মাথার ভিতরে এটাই ছিল যে আমার আম্মা আসবে, গাড়ির আওয়াজটা আমার মাথায় পুরো ঢুকে গেছে। আম্মা আসবে বলতে? আমার আম্মা যখন আমাকে ঢাকায় দিয়া গেল, ঢাকায় রাইখা গেল আমার একজনের কাছে। ও আচ্ছা, মা রেখে চলে গেল। হ্যাঁ, চলে যাওয়ার পরে আমি সারাক্ষণ খুঁজতেছি এই ঘর ওই ঘর, আমার মা কই, আমার মা কই, খুঁজতেছি। কারণ আমার মা যদি খাবারও না দিতে পারছে, কখনো মারে নাই, কখনো গায়ে হাত দেয় নাই। এই জন্যই মানে আমার মা ছাড়া অন্য কাউরে দেখিও নাই আমি, এই জন্য মায়ের প্রতি আমার ইয়া খুব বেশি ছিল সব সময়। তারপরে হচ্ছে আমি মানে খুঁজতেছি, তো ওনারা বলতেছি কি এই ঘর ওই ঘর, খালি হাঁটাহাঁটি করস, একখানে এখন আমি মানে বসি না। ঢাকার কোথায় এটা? এটা হচ্ছে, এই লোকেশনটা চেনেন আপনি? না, এটা আমি চিনি না। এরিয়াতে? হ্যাঁ, তারপর? হ্যাঁ, তারপরে আমি ছাদে গেলাম। ছাদে যাওয়ার পরে দেখতেছি রাস্তায় গাড়ি ঘোড়া চলতেছে। তখন আমি বলতেছি আমার মা ওই গাড়িতে, আমার মা ওই গাড়িতে মনে হয় আছে। তো আমি ছাদ থেকে নাইমা দিলাম দৌড়, ওনারা গেট লাগাই দিছে। ওহো, গেট লাগাই দিয়ে এটা কি মানে আসার দিন, মানে যেদিন দেখে গেছে সেদিনেরই ঘটনা? হ্যাঁ, তখন গেট লাগাই দিছে। তখন আমি অনেক কাঁদতেছি, মাটিতে পুইরা মানে কাঁদতেছি, আমার মার কাছে যাবো। এখন ওনারা বলতেছি ইয়া কর, রশি নিয়ে হাত আর পাটা বান, মানে ভিতরে ঢুকায় গেট লাগাইছে আপনার? হ্যাঁ, নালে আরো চিৎকার করবে, আশেপাশে মানুষ শুনবে। তো আরেকজন বলতেছে মুখটা আগে বান্ধো, কি বলেন এগুলো? আর চিল্লাবে না। পরে মুখ বানলো আমার, পিছন দিকে এরকম হাত বেন্দা থইলো, বলতেছে আর কানবি কানবি। তখন আমি চুপ করে দিছি। তো অনেকক্ষণ রাখলো, মুখ ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে, তখন আর কানতেছি না। তারপরে মনে হয় ঘুমাই গেছিলাম। আপনার বয়স কত তখন? তখন বয়স কত আনুমানিক হবে হয়তো 5-6 এরকম হবে। বর্তমান বয়স কত আপনার? বর্তমান বয়স বলতেছে 26। তারপর আজ থেকে 20 বছর আগের ঘটনা, সেই 2001 সালে বা 2 সালে বা 2000 সালের ঘটনা এটা। তারপর হচ্ছে হঠাৎ করে ওনার একজন মেয়ে কুমিল্লা থেকে বেড়াইতে আসছে। তো অনেকদিন বেড়াইলো, সেদিনই মেয়ে চলে যাবে। তো বলতেছে ওকে, কয় জ্যোৎস্নার মেয়ে। আপনার মার নাম জ্যোৎস্না? হ্যাঁ, কয় জ্যোৎস্না রাইখা গেছে, কয় হ, কয় তাহলে আমি ওরে নিয়ে যাই, আমার বাসায় থাকবে। তার মানে জ্যোৎস্নাকে আগে থেকে চিনতো এরা? হ্যাঁ, ওনার হচ্ছে ওই নানির 16টা ছেলে মেয়ে, তো সবারই খুব ভালো জায়গায় বিয়ে শাদী হয়েছে, সবার বাসায় কাজের লোক দরকার হয়। তারপরে উনি আমাকে নিয়ে গেল কুমিল্লায়। কে নিয়ে গেল? ওই নানির মেয়ে। নানির বাসায় রেখে দিয়েছিল, নানির মেয়ে নিয়ে গেল। নানির মেয়ের নাম কি? নানির নাম কি? ওনার নাম জানি না। আপনাকে নিয়ে গেল, আর আপনাকে নিয়ে রেখে গেছে নানির কাছে। আপনার মা আগে তার ছেলে মেয়েকে কোথায় রেখে গেছে? এই বাসাতেই? ওনার তো আরো ছেলে মেয়ে আছে, তারাই নিয়ে গেছে। মানে এই পরিবারের মধ্যেই আপনার আর ভাই বোনরা ছিল সবাই? তারপরে নিল, ওনার বাসায় নিয়ে গেল, কুমিল্লাতে নিয়ে গেল আপনাকে। 2-1 দিন ভালো ব্যবহার করলো। তারপরে দেখা যায় আমি কাজ করি না, শুধু গাড়ির আওয়াজ শুনলেই কান্দি, আর মানে বের হওয়ার জন্য ছটপট করতাম। শুধু মারতো, 2 হাতে থাবড়াইতো।
থাবড়াই তার বলতে কি তোরে মাইরাও আমার রাগ কমে না। যারা বেসিক ভিডিওতে আসেন অতিথি হয়ে তারা প্লিজ এনাকে একটু ফলো করবেন। আর ইদানিং আমি এই কথাগুলো একটু বলি, যারা ভালো বলতে পারেন তাদেরকে একটু ফলো করবেন কিভাবে বলতে হয় গল্পটা। কারণ এত গল্প নেওয়ার চেষ্টা করি, দুর্ভাগ্যজনক হলেও সত্য, কিছু কিছু গেস্ট পাই, আমাদের তো আকুতি থাকে তাদের পেছনে, আমরা সময় দেই যে আপনারা প্লিজ বলেন, কিন্তু এমন হয় এখানে এসে কথাই বলতে চান না। তো আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে জিজ্ঞেস করি তাহলে কেন এসেছেন আপনি যদি বলতে না পারেন। ওনাকে তো আমি কিছুই বলিনি, দেখেন কত সুন্দর করে গল্পটা বলে যাচ্ছে একের পর এক কি ঘটেছে না ঘটেছে। সুতরাং এই বিষয়গুলো একটু ফলো করবেন যারা অতিথি এখানে আসেন এবং যারা নিয়ে আসেন। অনেকে আসেন যে ইউটিউব দেখেননি, ফেসবুক দেখেননি, আমার কোনো ভিডিও দেখেননি, তারা বিভিন্ন মানুষের দ্বারা উৎসাহ পেয়ে এখানে আসেন। তো যারা উৎসাহ দেন তাদেরকে বলবো যে বেসিক ভিডিওগুলো একটু বেশি করে দেখাবেন যে কিভাবে গল্পটা বলতে হয়, যাতে করে এখানে আসার পর ওনাদেরকে ফেরত না পাঠাতে হয়। সো এটা একটু ফলো করবেন। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে হচ্ছে ওনার দুইটা মেয়ে ছিল। তারপরে ওনার মেয়েরা হচ্ছে পড়াশোনা করতো, আমি অনেক সময় দেখতাম যখন তারা পইরা চলে যাইতো তাদের বই উল্টাইতাম, তখন আমি বইয়ের ছবি দেখতাম। আর ছবিগুলা দেখতে আমার ভালো লাগতো, অনেক রকমের ছবি ছিল, বাচ্চাদের, বড়দের, ইলাস্ট্রেশন দেখতাম। তো একদিন ওনার বড় মেয়ে বলতেছে, আম্মু আমাদের বই খাতা ছিঁড়া ফেলা। এই কথা বলার পর উনি আমার ডাকলো, ডাইকা মানে খুবই জোরে জোরে করে চর মারলো আর কয়েক এরকম হাত রাখলাম, হাতের উপরে চেঁচা দিছে, বলছে আর ধরবি বই খাতা ওদের না, কয় যা। তারপরে আরেকদিন ওনার মেয়ে বই ছিঁড়া ফেলাই দিছে, আমি ওই ছিঁড়া বইটা নিছি, নেওয়ার পর তার মেয়ে বলতেছে, আম্মু দেখো বই ছিঁড়ছে। তখন বলতেছে আবার বই ছিঁড়ছিস? ওই দিনে উনি ওনার হাজবেন্ডের বেল বাইর করলো ডোয়ার থেকে, কইরা আমার অনেক মারলো। মারার পরে আমি যা কাঁদতেছি, স্টোর রুমে ঢুইকা কাঁদতেছি, আমি যা বলতেছি খালাম্মা আমার মার কাছে যাবো। তখন উনি আমার আরো পিটাইলো, বলতেছে তোমার আমি ঢাকা থেকে টাইনা আনছি কি তোমার মার কাছে পাঠানোর জন্য, বইলে আরো মারলো। তারপরে একদিন যদি কোনো বাসায় গেছে কখনো, তো ওনারা সবাই বলতো আপনার তিনটা মেয়ে সুন্দর, আপনার ছোট মেয়েটা বেশি সুন্দর। উনি বলতো না 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 আমার মেয়ে না, এটা কাজের মেয়ে, বাসায় কাজ করে আমার। তো বলতো না কাজের মেয়ে হইলো, মেয়েটা সুন্দর। তো উনি আমার সবসময় নোংরা কাপড় পরাইতো, চুল এলোমেলো করে রাখতো। আমি দেখতাম ওনার মেয়েরা সাজতো, চুল বাঁধতো, তারপরে ভালো কাপড় পরতো। আমি নিজে নিজে চুল আঁচড়ানোর চেষ্টা করতাম দেখা ওদেরটা, কিন্তু খালাম্মা এগুলো পছন্দ করতো না। উনি চাইতো যে আমি এমন ভাবে চলি সবাই বুঝতে পারে যেন আমি কাজের মেয়ে ওনাদের। তারপরে একদিন হঠাৎ করে উনি বলতেছে রুটি বানা তাড়াতাড়ি। ওনার মেয়ে একটা স্কুলে যায় 7টায় আর একটা যায় 8টায়, তাড়াতাড়ি রুটি বানা। এখন রুটি বানাচ্ছি তো সেকতে বসে উনি জাল বাড়াই দিছে, চুলার জাল বাড়াই দিছে, এখন বলতেছে রুটি সেক এইভাবে, যেভাবে দেখাই দিছে ওইভাবেই সেকতেছি। এখন রুটি কখন নামাইতে হবে কি এগুলো তার আমি জানি না, কারণ আমি এগুলো কখনো করিও নাই। তখন ওনার মেয়েরে দিছেন, আর মেয়ে বলতেছে আম্মু এই রুটি পুরো আমি খাবো না। তো উনি এসে কি করলো, তাওয়া থেকে ধোঁয়া ছুটতেছে, খুব ধোঁয়া ছুটতেছে। এখন বলতেছে তোর হাতটা দে। হাতটা দিছি, পরে হাতটা এরকম করে দিছে। এখন আমি চিল্লান মারছি, আমার এই আঙ্গুলগুলা শুধু পুইরা মানে লাল হয়ে গেছে, এমন লাল হয়েছে আঙ্গুলগুলা। আমি এরকম হাত চিপা ধরে শুধু কাঁদতেছি। তারপরে যখন দেখলাম আড়ালে চলে গেছে, তখন আমি কলের নিচে হাত দিছি, দেখেছি একটু ভালো লাগতেছে, কিন্তু অত বেশি না, মনে হচ্ছে আমার জীবন বের হয়ে যাইতেছে। তো মানসিক বিকারগ্রস্ত মহিলা, এত মানে যন্ত্রণা হইতেছে আমার হাত। তারপর ওনার মেয়েদের পড়াইতো, যদি তারা পড়া না পারতো আমার এসে মারতো, বৈশা রইলি কেন, ঘর ঝাড়ু দিলি, ময়লা রইল কেন। তারপরে উনি হচ্ছে হঠাৎ করে একদিন গর্ভবতী হলো। তখন যখন 9 মাসে পড়লো, গর্ভ অবস্থা আমার খুব মারধর করতো, মানে দেখতেই পারতো না, এরকম করতো সব সময়। বলতো তোরে দেখলেই কেন জানি আমার গা জ্বলে, তোর মন চায় মাইরা ফালাই, খালি এইগুলা বলতো আমারে। আর আমি হচ্ছে ওনার ভয়ে টয়লেটে ঢুকলে আর বের হইতাম না, ভাবতাম বের হইলেই যদি আবার মারে বা সামনে পড়লে যদি আবার মারে। তখন আমি দরজা খুলে খালি দেখতাম কোথায় আছে। দরজা খুলে আচ্ছা, এই বাড়িতে কোনো ছেলে লোক ছিল না? ওনার হাজবেন্ড ছিল না? ওনার হাজবেন্ড ছিল। ওনার হাজবেন্ড জানতো না যে এরকম? হ্যাঁ, খালু আমার অনেক আদর করতো। হঠাৎ করে খালু একদিন আমার আর পছন্দ করলো না। কেন? ওই যে আমার হাত যখন পুইরা গেল না, তখন হচ্ছে আমার এই আঙ্গুলগুলা পানির মতো টপ টপ হয়ে গেল, তারপরে চামড়া উঠা খুব বাজে অবস্থা হয়ে গেছিল। খালাম্মা বলতেছে আমি যাচ্ছি আমার মেয়ের কোচিং এ নিয়ে, আমার আসতে অনেক দেরি হবে, তোর খালু দুপুরে খাইতে আসবে, আর তুই এই হাত যদি খালুরে দেখাস তখন বটি বের করছে, এইটা দিয়ে তোর হাত এই পর্যন্ত কাইটা ফেলাবো।
তা আমি জানি উনি এটা পারবে, কারণ মাঝে মাঝে আমার বটিও ফিক্কা মারতো। এই জন্য খালু আসছে, খালু এসে বলতেছে আমারে পাখি, আমি বলতেছি জি খালু। কয় খালুকে একটু ভাত দাও, তাড়াতাড়ি দাও। তো আমি, খালু অনেক শিক্ষিত ছিল, খুবই ভালো ছিল উনি। পরে খালুর আমি ভাত দিছি, দেওয়ার পর খালু বলতেছে গ্লাসটায় ময়লা, এটা ধুইয়া আনো, ধুইয়া পানি নিয়ে আসো। তো আমি গ্লাসটা ধুইছি, ধুইয়া মানে বাম হাতে গ্লাস ধরছি আর এইভাবে পানি দিছি খালুরে। তখন খালু বলতেছে এইভাবে তুমি পানি দিছো কেন? বাম হাতে ধইরা, তোমার আঙ্গুলটা তো গ্লাসে চুপলো, এই পানিটা কিভাবে খাবো? তুমি ডাইন হাতে ধইরা আমাকে গ্লাসটা দাও। তা আমি দিতে পারতেছি না, কারণ আমি দিলেই খালু আমার হাতটা দেখা ফেলবে। তো বারবার বলতেছে আমি কি বলতেছি, কথা কি বুঝতেছো? তখন আমি মানে মাথা নিচে করে দাঁড়ায় রইছি। তো খালু অনেকবার বলছে ডাইন হাতে ধইরা গ্লাস, খালু দেখাইছে গ্লাস ধইরা, এইভাবে গ্লাসটা ধরে আমাকে দাও। পরে আমি দিই নাই। তখন খালু অনেক রাগ হইছে, বলছে তোমার খালাম্মা যে তোমার মারে, কেন মারে? এই যে বেয়াদবি করো, কথা শোনো না। বইলা খালু গ্লাসের পানি ফালাইয়া গ্লাস ধুয়ে উনি নিজে আবার পানি নিয়ে খাইলো। আর আমার যে আঙ্গুলগুলায় পানি লাগছে তা অনেক জ্বলতেছিল। তারপর আমি ওখান থেকে আইসা পাক ঘরে দাঁড়ায় মুখ চাইপা কাঁদতেছি, হ্যাঁ কাঁদতেছি দাঁড়ায়। তারপরে খালু বলতেছে আমি চলে গেলাম, গেট লাগাই দাও। পরে আমি গেট লাগাই দিছি, খালাম্মা আসছে, আইসাকে খালুর সাথে কথা বলছে, বইলা দেখছে যে হ্যাঁ খালু কোনো ঝগড়া টগড়া কিছু করে নাই। তারপরে বলছে খালুরে হাত দেখাইছস? আমি কই না। কয় ঠিক আছে, দেখাইলে দেখতে আজকে তোর অবস্থা আমি করতাম কি। আর উনি হচ্ছে সবসময় আমার গালে এরকম খামচাইতো, গালে খামচাইতে খামচাইতে দাগ বানায় ফেলতেন। তারপরে একদিন ওনাদের বাসায় মেহমান আসলো, তখন জিজ্ঞেস করলো এটা কি আপনাদের কি হয়? কয় এটা কাজের মেয়ে। কয় ওর গালে কি হয়েছে? কয় এটা একটা রোগ, কি রোগ জানি হয়েছে ওর গালে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিই, আমার মনে হচ্ছিল যে আমি কিভাবে এই কথাটা একটু ইন্টারাপ্ট করতে পারি। বিশেষ করে আমার ভিডিওটা যারা দেখার সুযোগ পাচ্ছেন, বিভিন্ন শ্রেণীর মানুষ, আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশকে কল করার জন্য একটা নাম্বার আছে 999999999। যদি কখনো দেখেন যে এরকম কোনো বাসায় এরকম যারা কাজ করছেন তাদের উপর অত্যাচার হচ্ছে, জানা থাকুক শোনা থাকুক, নিজেরা যদি ফোন করতে পারেন তাহলে ফোন করবেন। আর যদি কখনো এরকম হয় যে না আপনি জানেন আশেপাশের কোনো একটা বাসাতে হচ্ছে অথেন্টিক বিষয়টা, তাহলে আপনারা ফোন করে পুলিশকে খবর দেবেন। এবং এটা ক্রাইম। আমরা জানি যে বিভিন্ন রকমভাবে এই বাচ্চারা নির্যাতিত হন। অনেক বড় বড় সেলিব্রিটিরাও, পাবলিক ফিগাররাও এসবের সঙ্গে জড়িত। আমরা এরকম কেসও পাই মাঝে মাঝে, আমরা দেখি যে পত্রপত্রিকা এরকম অনেক বড় একজন ক্রিকেটার তার বাসাতে হয়েছে, এরকম ঘোরামেশায় বের হয়ে যায়। তো দুঃখজনক হলো সত্য যে এটার জন্য দুই পক্ষই দায়ী আমি মনে করি। কিন্তু ওর পরিবারকে আপনি কিভাবে দায়ী করবেন বলেন? ওর যে মেমোরি থেকে আমরা যেটা আসতেছে যে ওর মা মানে ওকে খাওয়ানো পড়ানোর মতো অবস্থা নাই, সেরকম অবস্থা থেকে ওকে দেয়া, তো সেই জায়গা থেকে ওর মাকে আপনি কিভাবে অ্যাকিউজ করবেন বলেন? তো তারপরেও আমি যে কথাটা বলতে চাই যে ছোট বাচ্চাদেরকে আপনারা দিয়েন না। হ্যাঁ, মানে আপনি নিজের চোখে যদি আপনার বাচ্চাকে এইরকম নির্যাতন যদি দেখার সুযোগ পান, তাহলে কি আপনি ওর বাচ্চাকে দিবেন কখনো কোথাও কাজে? এটা চিন্তা করে আপনি ওনার জন্য ব্যবস্থা করেন, কখনো দিয়েন না এদের কাছে। মূল কথাটা হচ্ছে এটা। আর একটা মানুষ কতটা অমানবিক হইতে পারে, এই পান থেকে চুন খসলে কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা আসলে নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না। ঠিক আছে, যে একটা বাচ্চা যখন দীর্ঘকাল নির্যাতিত হওয়ার পরে সে যখন ঘর থেকে বের হয়, দেখা যায় তার চামড়ায় শুধু স্পট আর স্পট, তার মাথার চুলগুলো খাড়া খাড়া, মনে হচ্ছে সে কোথায় কোন বন জঙ্গলে ছিল, সে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে, এরকম আচরণ করতে থাকে। এরকম ছবিও কিন্তু পত্রপত্রিকায় চলে আসে। সো এইরকম অত্যাচার একদিন হলে কিন্তু মানুষের চেহারা চেঞ্জ হয় না, কন্টিনিউয়াসলি হতে থাকলে মানুষের চেহারা চেঞ্জ হয়ে যায়। তো আমার মনে হচ্ছে যে সেরকম একটা ছবি আমি ওর কথার মধ্যে টের পাচ্ছি। তারপরে কি হলো? তারপরে ওনারা বলল যে গালে কি হয়েছে? কয় ওর একটা রোগ। কয় রোগ না তো, দেখে তো মনে হয় গালে কেউ খামচাইছে। ওনারা চলে যাওয়ার পরে উনি কি করলো, কাচের প্লেটটা আমার গায়ে ফিক্কা মারলো। কেন আসলি তুই সামনে, তাই তো নাকি? হ্যাঁ, মানে তোর জন্য আমাদের সবসময় অপমানই হইতে হয় মানুষের কাছে। তুই আমাদের সংসারে আসার পর থেকেই অলক্ষী লেগে রইছে তোর জন্য। তারপরে আমি সবসময় হচ্ছে আড়ালে যায় কাঁদতাম, আর আমার মারে গাড়ির আওয়াজ শুনলেই মনে করতাম আমার মা আসবে। একদিন আমি পলিথিন ব্যাগে আমার ওই ফরক আর প্যান্ট ভরলাম, আমার মা আসতেছে আমি চলে যাব। তখন বলছে তার ওখানে থেকে কি মার সঙ্গে কথাবার্তা বলতে পারতেন না? না, ফোনে কথা হইতো না, আমার সাথে কখনোই কথা হইতো না। আচ্ছা। তারপর উনি জিজ্ঞেস করলো কই যাস? আমি কইছি আমার মা আইতাছে। কয় তোরে কে কইছে? আমি গাড়ির আওয়াজ শুনছি। পরে কয় গাড়ির আওয়াজ, আয় আজকে তোরে শোনামো।
তখন কি একটা চিকন নিয়ে চুলার ভিতর পুরা দিতেছে, এর ভিতরে মানে খালু আইসা পড়ছে, খালু আইসা পড়ছে পরে উনি এটা বেসিনে ফেলে দিছে ফিক্কা মেরা। পরে খালু বলতেছে যে ঢাকা থেকে আজকে ফোন দিছিল, ও ভালো আছে, কয়টা খাইতেছে পড়তেছে ভালোই তো আছে, আমার মেয়েদের চেয়ে বেশি খায়া ফেলায় সবকিছু, কিন্তু সবসময় আমার মনে হয় নষ্ট খাবার গুলাই দিত। পাকঘরে বসে বসে আমি কলপারে ভাত ধুইতাম, ওইভাবে খাইতাম লবণ দিয়া, মানে সবসময় আমার পাকঘর, স্টোর রুম, বাথরুম এইগুলো ছাড়া মনে আমি কোনো জায়গায় ভালো কোনো একেবারে পাইতামই না। কিন্তু কথা হচ্ছে যে পাখি, আপনাকে যদি আপনার মাকে যদি খুঁজে বের করা যায় তাহলে এরা কারা সেটা তো খুঁজে বের করা সম্ভব। এটা আমার মা খুব সহজেই পারবে। পারবে? আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি করবেন? কিছুই করব না। কেন কিছু করবেন না? আপনার প্রতি যে নির্যাতন হচ্ছে, যে 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 ঘটনাগুলো ঘটেছে, ওইগুলো হয়তো কপালে ছিল, হয়েছে। আমার মাকে পাইলে এটাই বড় পাওয়া। আমার এগুলা নিয়ে কোনো অভিযোগ নাই, কারণ যা চলে গেছে আমার জীবনে আমি তা তো ফিরা পাবো না, আর আমি তাদের কি বা করতে পারবো, আর আমি কিছু করতেও চাই না। ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের ওই গল্পটা আমি তো আসলে 7টা ভিডিও রেকর্ড করেছি, আমার এখনই সেই সেন্সটা কাজ করতেছে। আমি আসলে কিছুটা আউট অফ সেন্স। আমার কাছে এখন মনে হলো যে না, ওর মাকে যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে তো এই মহিলাকে খুঁজে বের করা সম্ভব। মানে গল্পটার এত বড় শক্তি ছিল এখন পর্যন্ত যতটুকু এসছে, সেই জায়গাটা থেকে এত বড় শক্তি যে আমাকে মন্ত্রমুগ্ধের মতো শুনতে বাধ্য করেছে। এক, আর 2 নাম্বার হচ্ছে যেটা মানে এই গল্পের প্রেক্ষাপটে যদি গেট টুগেদার করানো সম্ভব হয়, আপডেট ভিডিও করানো সম্ভব হয়, বিশেষ করে ইউটিউবার যারা আছেন, যারা বিভিন্নভাবে এই লোকেশনে গিয়ে কাজ করেন, তাদের প্রতি আমার বিশেষ রকমের অনুরোধ থাকবে যে এই মহিলাটা কে, যেহেতু পুরো ভিডিও জুড়ে এই মহিলার কথা আসতেছে, এই মহিলাটা কে বা কারা ওর প্রতি অত্যাচারটা করেছে, সেটা ওর মার কাছ থেকে হোক কিংবা ওনার কাছ থেকে হোক, কারো কাছ থেকেই তথ্যগুলো বের না করা। মনে রাখবেন, এটা আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে তো আমরা কখনোই করবো না। প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা এটা করবেন এটা তাদের রেসপন্সিবিলিটি, বাট আমি তারপরেও বলে দিলাম যে এটা আপনারা করবেন না। আপনারাও চেষ্টা করবেন যদি আপডেট ভিডিও করা হয় তাহলে ওনার পরিচয়গুলো যাতে করে রিভিল না হয়, কারণ ওনার সামাজিকতা ক্ষুণ্ণ হবে। এখন এটা একপাক্ষিক বলা, আপনি জানেন, উপরওয়ালা জানে, আল্লাহ জানেন যে কতটুকু হয়েছে না হয়েছে। তবে এটা ঠিক যে আপনি শুধু মাকে খুঁজতে আসছেন, ওই উদ্দেশ্যেই আমরা গল্পটা প্রচার করছি এবং ওনার কোনো পরিচয় আমরা এখানে রিভিল করবো না। তো তারপরে কি হলো, আপনি ওখান থেকে বের হলেন কিভাবে বা কোন জায়গাটাতে কি হলো আমাকে একটু বলেন। ওনার হচ্ছে ডেলিভারির সময় যখন হবে তখন উনি রাতের বেলা ওনার মেয়েদেরকে ডাকলো, আর আমিও দরজার, যখন মেয়েদেরকে ডাইকা গল্প করতো আমি দরজার কাছে দাঁড়ায় থাকতাম। ওরা হাসাহাসি করতো, আমিও হাসতাম, কিন্তু আমি হাসতেছি দেখলেই খালাম্মা চেততো, এই জন্য আমি আড়ালে দাঁড়ায় দেখতাম সবসময়। তখন মেয়েদেরকে জিজ্ঞেস করলো এবার কি হবে তোমাদের বলো, ওরা বলছে ভাইয়া হবে। পরে আমারা ডাকছে, কয় দিগাস, আমি কই কি, বলছে তোর তো কাল মুখ, তুই বল কি হবে। আমি বলছি আপু হবে। তো এই কথা বলার সাথে সাথে উনি খুব চেতা উঠলো আর ওনার খুব ব্যথা উঠে গেছে। তখনই উনি তাড়াতাড়ি ওর আব্বুরে ফোন দিল, দেওয়ার পর উনি আসলো, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সত্যি ওনার মেয়ে হয়েছে। তখন আপনি আন্দাজে বলতে গেছেন কেন? মানে খেলার চলে বলছেন? মানে দেখতেছি চোখের সামনে 2টা মেয়ে, মেয়ের কথাই বলছি। বাট আপনি যাই হোক, আপনি আন্দাজেই বলছেন তো বিষয়। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, এই যে এই বিষয়গুলো আমাদের মধ্যে কিন্তু প্রচলিত আছে। যারা ধর্মভীরু মানুষ তাদের জন্য বলে রাখছি, এটা অন্যায়, এটা শিরকের পর্যায়ে পড়ে। এই কাজগুলো করবেন না, কারণ ইলমুল গায়ব থেকে কেবলমাত্র আল্লাহ ছাড়া মানুষের আসলে ভবিষ্যৎ নিয়ে বলার মতো শক্তি নাই। হ্যাঁ, সুতরাং এই যে ছেলে হবে নাকি মেয়ে হবে মেশিন দিয়ে বলা সম্ভব, হ্যাঁ সেটা সায়েন্স, কিন্তু এই যে নিজের থেকে অমুকের কাছ থেকে শোনা, অমুকের কাছ থেকে শোনা, কিংবা যে কোনো কারো কাছ থেকে শোনা, এইসব ক্ষমতা আল্লাহ, আমার যতটুকু ধর্মীয় ক্ষুদ্র জ্ঞান আছে সেখানে যতটুকু আমি জানি, আমার জানাতে ভুল থাকতে পারে, কেউ যদি আমাকে সংশোধন করে দেন আলহামদুলিল্লাহ, সেটা যদি লজিক্যাল হয়, সেটা যদি দলিল থাকে আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি। বাট এইগুলা কিন্তু ভয়ঙ্কর রকম ভাবে অন্যায় এবং এগুলা কিন্তু বড় রকমের গুনাহ, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে, সেগুলো করবেন না। এগুলো বাসাতে, আমার ভিডিও অনেক ধরনের মানুষ দেখেন যারা ধর্ম মানেন বেসিক্যালি, তাদের জায়গা থেকে আমি বলতে পারি যে এইগুলো একদম ভয়ঙ্কর রকমের বাজে প্র্যাকটিস এবং এগুলোতে আল্লাহ অনেক বেশি অখুশি হন আমার জানা মতে। এটা আমি আবারও বারবার রিপিট করছি, আমার জানাতে ভুলও থাকতে পারে, আপনারা আপনাদের জায়গা থেকে কারেকশন করে নেবেন। তারপরে ওনার মেয়ে হইলো, তখন ওনার বড় মেয়ে বলতেছে আম্মু আজকে বাসায় আসলে তোর 2 টুকরা বানাবে, 2 টুকরা করবে আম্মু আজকে। ও আল্লাহ, এ তো ভয়ঙ্কর অবস্থা। উনি আসলো, দেখতেছি খালুর হাতে বাবুটা নিয়ে আসলো ধইরা,
তা আমার দিকে এমন ভাবে তাকাইতেছে, তখনই মনে হয় ভয়ে আমি শেষ হয়ে যাইতাছি। আরে এ তো ভয়ঙ্কর সমস্যা যে এই ভদ্র এমন মহিলা। ভাবে আমার দিক তাকাইতেছে, মানে দাঁত কিরিমিরি দিতেছে খালি। আর আমি তখনই ভয়ে খালি খালুর আর মানে ওনার মেয়ে আপনি বানাই দিয়েছেন এরকম একটা অবস্থা? এখন আমি এটা আস্তাগফিরুল্লাহ, কিভাবে আস্তাগফিরুল্লাহ, বলছি হাওলা আমি ওয়ালা নিজেও জানি না কি করে আমার মাথায় এই জিনিসটা। না, সেটা আপনি বলতেই পারেন শখের বসে। চোখের সামনে সবসময় আপুদেরকে দেখতেছি, যে আমার মুখ দিয়ে আপুই আসছে, ভাইয়া এরকম কিছু আমার মানে ইয়া হয় নাই। যাই হোক, আপনাকে সে কি করেছে? তারপরে খালু কি করলো, মিষ্টি আনলো, অনেক মিষ্টি। নিচে খালুর অফিস ছিল, দোতলায় আমরা থাকতাম। তা খালু সবাইকে ডাকলো, মিষ্টি দিতেছে, বাক্স ধরছে, আমরা একটা করে নিয়ে খাচ্ছে, সবাই খুব হাসাহাসি করতেছে। এর ভিতরে খালাম্মা উইঠা কি করলো, আমারে খুব জোরে একটা ধাক্কা দিল, আর আমি দরজার সাথে যে বাড়ি খেলাম। তখনই যারা মিষ্টি খাচ্ছে ওনারা আবার সবাই চায়া দেখতেছে। তখন বলতেছে, ওকে তো সবসময় এরকম মারে, আমরা নিচ থেকে এগুলো শুনতে পাই। তো খালু অনেক শিক্ষিত লোক ছিল, ওনার খুব লজ্জা লাগছে বিষয়টা শুই না। খালু বললো যে আপনারা খান, আমি আসতেছি, মনে হয় পিছলাই হয়তো কেউ পুড়া যেতে পারে। এটা বলে আইসা দেখতেছে আমার মাথার এদিক দিয়ে রক্ত পড়তেছে। আহা, তারপরে খালু চাপ দিয়া ধরলো, বরফ দিল, মাথাটা বাইন্দা দিল। পরে বলল, কালকে রেডি হবি, তোকে আমি ঢাকায় দিয়ে আসবো। তো এই প্রথম দেখলো আপনাকে? হ্যাঁ। তারপরে জিজ্ঞেস করলো কেন, বসে ওরে দেখলে আমার গা জ্বলে, ওরে বিদায় করো, নাহলে আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে যাব। এইটা মানে আপনার খালাম্মা বলছে? হ্যাঁ, জোরে বিদায় করো, নাহলে মানসিক ভাবে অসুস্থ হয়ে যাবো, আমার চোখের সামনে থাকলে আমি মরবো, নাহলে ওরে মারবো। তখন খালু বলতেছে, আরো আগে আমার এগুলা দেখা দরকার ছিল। তারপরে খালু কি করলো, ওনার একজন পিয়ন ছিল নামের, তারে ডাকলো, ডাইকা ভোরবেলা বলতেছে, ওরে একেবারে নিয়ে বাসায় পৌঁছাবা। ইয়া ওর আম্মা, মানে আমার আম্মার বাসায় না, ওনার স্ত্রীর আম্মার বাসায় দিয়ে আসতে হবে একদম নিয়া। ওই তো না। তারপরে হ্যাঁ, তারপরে আমরা যখন বাসে উঠলাম, উনি সিটে বসছে, আমি নিচে বসছি। তো উনি বলতেছে, নিচে কেন, উপরে বসো, কারণ কোথাও গেলে আমার নিচেই বসাইতো, উপরে বসতে দিত না। তারপরে ওনার সাথে উনি বসতে বলতেছে, আমি বসতেছি না, বলতেছে বসো বসো। ওনারে আবার খালো 100 টাকা দিয়ে দিছে, বসে রাস্তায় কিছু খাইতে চলে খাওয়াইও। এমনি তো ভালো মানুষ ছিলেন। তারপরে হচ্ছে নিয়ে যাচ্ছে, মামা বলতেছে, অনেক মারতো না তোরে সব সময়? তখন আমি ওনার মুখের দিক চাইয়া দিছি, বলছে তোর অনেক মারতো, আমরা জানি, সবই জানি, তবে যে অনেক মারতো, বলস না কেগুলা খালুর সাথে, তুই তো মইরা যাবি এনে মাইর খাইয়া, ভালোই তো তোর কপাল ভালো, তুই চলে যাইতাছিস। পরে আমরা গেলাম, যে পৌঁছানোর পরে ওনার আম্মাও কইতাছে, ও এনেকে কয় আপনার মেয়ে রাখবে না, পাঠাই দিছে, ফোনে কথা হবে না, ফোনে বলবে না। পরে উনি ফোন দিল যে স্যার আমি পৌঁছাই গেছি, এই মাত্র দিয়ে গেলাম। পরে খালু ফোনে কথা বললো, বলার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। তা ওই দিনই ফার্স্ট দেখতেছি আমার বোন ওই বাসায়। আপন বোন? হ্যাঁ, আমি ওরে চিনি নাই, ও চিনছে? ও চিনছে, ও দৌড় দিয়ে আসছে, কিরে পাখি, কি মাথায় কি হইছে, কই আমার বোনটা কাঁদতেছে। আর আমি আমার মাথা আমার এরকম করতেছে, আমি শুধু হাত সরাই দিতেছি, ভাবতেছি ও হয়তো এই বাসার কেউ, ও মারতে পারে আমারে, হাত সরাই দিতেছে আর ও কাঁদতেছে। তখন ওনার যে আরেক মেয়ের বিয়ে হইছে, যেখানে বিয়ে হইছে ওনার শ্বশুর শাশুড়ি পাকিস্তানি। আচ্ছা। তো ওনারাও ওই বাসায় ছিল, দাওয়াতে গেছিল। পরে উনি বলতেছে, আম্মা বলতেছে, নাজু, আমার বোনের নাম ফাতেমা, কিন্তু ওনারা নাজু ডাকতো। নাজু কে? কয় খালাম্মা আমার বোন, ছোট বোন। তো ওনার শাশুড়ি উঠা বলতেছে, আমরা তো বুড়া বুড়ি দুইজন, আমাদের যে শিয়ানা কাজের মেয়েগুলা খুব পাজি, তো ওরে নিয়ে যাবো, ওরে নিয়ে আমি লালিতে পালিতে করে বড় করব, তারপরে ওরে দরকারে আমাদের সাথে পাকিস্তান নিয়ে যাব। তো বলতেছে ঠিক আছে। তখন বলতেছে, আম্মা আমার শাশুড়ি ওরে নিয়ে যেতে চায়। কয় জেনে মনে হচ্ছে সে নিয়ে যা, আমার দরকার নেই, কারণ কাজ কাম বলে পারে না, কিছু বোঝেও না। পরে বলতেছে, আম্মা ওরে যে নিবেন, কাজ কাম তো কিছু বলে পারে না, শুধু বলে কান্দে গাড়ির আওয়াজ পাইলে। কয় আচ্ছা ঠিক হয়ে যাবে না গেলে। তো উনি আমাকে নিয়ে আসলো, গাড়িতে করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি আসলাম, আসার পরে রাত্রেবেলা দেখি আরেকটা মেয়ে আছে, হাসি নাম, ও ভালোই বড়, ওর সাথে আমারে ঘুমাইতে দিল। ওরা আমি ঘুমাইলাম। পরে আমার জিজ্ঞেস করলো কোত্থেকে আনছে, তো আমি কিছু বলিনি, চুপ করে শুয়েছিলাম। তো ওনার এখানে অনেক দিন ছিলাম, অনেক প্রথম অনেক আদর করতো। তারপরে অনেক জিনিসপত্র থাকতো কাচের টেবিলে, ওইগুলো সরাই মুছতে যায় পুড়া যেত, ভাঙ্গা যেত।
তখন উনি হচ্ছে মারতো, প্রচুর মারতো। পরে কেন ঠিক মতো ধরিস না, কেন ঠিক মতো পারিস না, কেন ফজরের আজানের সময় উঠাইয়া দিত আমাদেরকে। ওনারাও নামাজ পড়তো, আমাদের উঠাইতো কাজকাম করার জন্য। তারপর হচ্ছে আমি প্রায় সময় ঘুমায়া যেতাম, কাজ করতে করতে ঘুমায় যেতাম। তখন উনি এসে আমার আর কি মারতো, ঘুমাইতাছিস কেন। মাঝে মাঝে হাসি ডাক দিত, আইতাছে মারবো কিন্তু। তখন তাড়াতাড়ি উঠা জিনিসপত্র মুছতাম, বৈশা ব্রাশ দিয়ে এরকম ওয়ার্ড্রপের ময়লাগুলা ফালাইতাম। তারপরে থাকতে থাকতে উনিও দেখি কথায় কথায় মারে, চট থাপ্পড় মারে, কথায় কথায় জুতা খুলা মারে, এগুলা করতো। তারপর একদিন আমার বোন হঠাৎ আসছে, ওনার নাতিদেরকে নিয়ে স্কুলে নিতে হবে, বলতেছে দাদিমা গাড়ি তো নিয়ে চলে গেছে খালু, আমি ওদেরকে নিয়ে আসছি। পরে বলতেছে বল ওদেরকে গাড়িতে করে পৌঁছাই দিয়ে আস। তারপরে ওইখানে আমরা দুই বোন কথা বললে দাদিমা খুব রাগ হইতো, কথা বলতে দিত না। আমার বোনরেও মারতো, আমারও মারতো। কথা বলা যাবে না, তারা বোন মানে আপন বোন? হ্যাঁ, কাজের মেয়ের মতো থাকবে, এখানে এত মিল মহব্বত করা দুই যাবে বোন একই বাসায় থাকতেন না। তাহলে উনি থাকতো ওনার ছেলের বউয়ের বাসায়, আমার বড় বোন, আর আমি থাকতাম ওনার বাসায়। আচ্ছা, অবশ্যই অনেক দূর ছিল আর কি। এটা কোন এলাকা? এটা হচ্ছে এটা বাসা। তো ওনারা হচ্ছে জালনার কাছে দাঁড়াইলেই মারতো, বাহিরে গেলে মারতো। মানে কোনো জায়গায় যাওয়া যাবে না, কারোর সাথে কথাবার্তা বলাই যাবে না, কারণ ওনারা কারোর সাথে কথাবার্তা বলে না, মিশে না, ওনারা ওনাদের মতো থাকে। তারপরে একদিন হঠাৎ করে কি করলো, উনি আমার টিস্যু কাপড়ের, ওনার টিস্যু একটা শাড়ি ছিল, টিস্যু কাপড়ের শাড়ি, ওইটা আয়রন করতে বলছে। এখন ওইটা কিভাবে আয়রন করে ওইটাই আমি জানি না, আয়রনটা পুরো ফুল স্পিড দেওয়া। দাদিমা বলছে এরকম ডইলা ডইলা করবি, তো করতেছি, ওইটা একদম দলা হয়ে আয়রনের সাথে লেগে গেছে। পরে আমি থুইয়া বইসা রইছি যে এখন তো মনে হয় আমারে মারবে। আইসা মানে আসলো, আসার পর বলতেছে কাপড়টা কই। পরে দেখতেছে ওইখানে ওইভাবে আয়রনটা গরম করলো, আমার হাতের এই জায়গায় চাপা দিয়া ধরলো বলে আমি খুব জোরে চিৎকার দিছি। পরে উনি করছে আমার মুখ ধরে ফালাই দিছে ধাক্কা দিয়া। পরে হাসি দৌড়াই আসতে, আসার পরে ও কিছু বলে নাই। ও দাদিমার সামনে বলতেছে ঠিকই আছে, পুরসসকে দাদিমার এত দামি শাড়িটা কইয়া চলে গেছে। তারপর দাদিমা ওই কাপড় রেখে অন্য কাপড় পরে ওনারা পার্টিতে যায়। তারপর ও আমার হাতে বরফ ডইলা দিয়া বলছি কি এখানে অনেক মারে, অনেক অত্যাচার করে, এখান থেকে পলাবি। আমি বলছি পলায় কই যাবো, কয় কি পলায় এক জায়গায় চলে যাবো আমরা, যাবি? ও সাথে পলাইছেন? আমি কই পলামো। কয় না পলাইলে তোরা আরো পিটাইবো, ওরা অনেক খারাপ, তুই জানোস না, এই বাসায় আমি অনেক বছর ধরে, তোর বোনেরও অনেক মারে। ও আপনার বোন এই বাসায় ছিল? হ্যাঁ, এখন ওনার ছেলের বাসায় আর কি, ওরও এরকম মারতো। হাসি জানে, আবার হাসির একটা বোন আছে, ও আমার বোনের সাথেই থাকে, ওরও ছোট বোন ওই বাসায় থাকে। আর দুই বোন একসাথে রাখে না, আলাদা আলাদা রাখে ওনারা। তারপরে এখন ও কি করলো, আমারে বলতেছে যে আমরা এরকম পলামো, জামা কাপড় টাপড় নে। আমি কই আমার তো জামা কাপড় নেই, আমার শুধু একটা ফরক আছে। বসে এটাই নে, আমিও জিনিসপত্র নিবো, আমার জামা কাপড় নিবো। আবার বলতেছে না এগুলো নিয়ে ধরা খামু, জামা কাপড় লাগবে না, আমরা এমনিই পলামু, ঠিক আছে? তো দাদিমার ওই দিন খুব তাড়াতাড়ি আইসা পড়ছে পার্টি থেকে আসার পরে সেই দিনই আমার মানে সকালবেলায় আমার ফুপা, আমার ফুপাতো বোনেরা, আমার আম্মা আসছে। আর আসার পর ওনারা ফোন দিছে যে পাখির মা বাবা আসছে। মা বাবা তো আসে নাই, মা আর ওর আত্মীয় স্বজনরা আসছে। এখন ওরে দেখতে চাইতেছে, আমি ঠিকানা দিছি, ওরা মনে আসতেছে। তখন দাদিমা আমার তাড়াতাড়ি ডাকলো, ডাইকা হাতের এখানে একটা কি জানি লাগাই দিল, পুরা চামড়ার মতো দেখা গেল, মনে হয় আমার এখানে কিছুই হয় নাই, মেকআপ। ওটা লাগাই দিচ্ছে। দেওয়ার পর দাদিমা আমার চুল হাত দিয়ে আশ্রয় দিতেছে, আদর করতেছে, বলতেছে তুই জানিস তোর আমি কত ভালোবাসি? হ্যাঁ, অনেক ভালোবাসি, আয়। তো উনি আমার নিয়ে টেবিলে বসে খাবার দিছে। তখন মানে আমি খাইতেছি আর অনেক খুশি। বলতেছে আমি তোর কি লাগি? আমি বলছি দাদিমা। হ্যাঁ আমি দাদি, আমি মা, ঠিক আছে? আমি কই হ্যাঁ। তোর কিন্তু আর কোনো মা নাই আছে? আমি কই না। আমি মা, ঠিক আছে? আমি কই হ্যাঁ। পরে নিচ থেকে ওনারা কলিং বেল টিপতেছে। তখন দাদিমা বলছে তুমি খাও, তুমি উঠবা না, তোমার আজকে ঘুরতে নিয়ে যাব, ঠিক আছে? সুন্দর জামা কিনা দিব। পরে আমি খাইতেছি, তখন আমার ফুপা চিৎকার করে কথা বলছে, আপনার তো কথা দরকার নেই, আপনি ওরা ডাকেন না এখানে। এই কথাটা শোনার পর আমি ভাবছি হয়তো নিচে ঝগড়া লাগছে, কারণ দাদা অনেক রাগী ছিল, অনেক সময় দারোয়ান গাড়ির ইয়ারও পিটাইতো ধুইরা। তখন আমি বলছি দাদা যদি দেখে আমি খাইতেছি না বসে, আমারও তো মারবে। আমি খাবার রেখা সামনে আগাই গেলাম, আমার ফুপা আমারে দেখা ফেলাইছে।
দেখেই চিনছে। তারপরে বলতেছে পাখি ফুপার এক গ্লাস পানি খাওয়াও। পরে আমি পানি আনতে গেছি, আর হাসি জিজ্ঞেস করতেছে কে? আমি বলছি কে জানি। পরে বলছে চিনস না? আমি কই না। তারপরে আমি পানি নিয়ে গেলাম, আমার ফুপা পানি খাইলো, খাওয়ার পর বলল আল্লাহ যেন বাঁচাই রাখে তোমারে, এমন জায়গায় এসব পড়ছো, তুমি বাঁচবা কিনা তুমি জানো না। আপন ফুপা? হ্যাঁ আপন ফুপা। কারণ আপনার ওই যে ফুপার আমার- সাথে আপনার মা ছিল না? না, হ্যাঁ আমার মাও ছিল, কিন্তু আমার মা দাঁড়ায় রয়েছে, কোনো কিছু বলতেছে না। মারে আপনি দেখলেন, চিনলেন না? মার চেহারার দিকে আমি তাকাই নেই, কেন? কারণ দাদিমা না করছে, ওদের কারোর দিকে যেন আমি না তাকাই, মাথা নিচা করে রাখি। কি বলেন আপনি? এই জন্য আমি মাথা নিচা করে ছিলাম, কারো মুখের দিক তাকাই নেই। শুধু ফুপা তো পা নাই তো নিচে বসা, ফুপারে দেখছি আমি। তো ফুপা আপনার মা আপনাকে ধরলো না দেখে এতদিন পরে দেখছে? না, আমার মা ধরে না, আমার মা দাঁড়ায় শুধু কাঁদতেছে, মুখ এরকম কাপড় দিয়ে শুধু কাঁদতেছে দাঁড়ায়। কেন জানি না কেন কাঁদতেছে। তার মানে আপনি মাকে তো দেখছেন, না হলে আপনি বললেন কিভাবে যে মা মুখে কাপড় দিয়েছিল? মানে এইভাবে যে মুখে কাপড় দেয়, আমি যখন ফুপারে পানি দিয়ে ঘুরছি তখন শুধু একটু আর কি আমার চোখটা পড়ছে যে আমার মা এরকম মুখে কাপড় দিয়ে কাঁদতেছে। তো ফুপা বলতেছে তুমি যাবা না? তখন আমি দাদিমার দিকে তাকাইছি, দাদিমা মাথা দিয়ে না করছে। পরে আমি বলছি না। পরে দাদিমা বলছে আচ্ছা তুমি ভিতরে যাও, আমি কথা বলতেছি। তখন উনি বলল কি ও অনেক ছোট, ওকে আমি এখন পড়াচ্ছি, নাচ শিখাচ্ছি, অনেক কিছু করতেছি, এই সময় আপনারা কি চান যে ওর ব্রেনটা নষ্ট হয়ে যাক? আপনারা দাদিমা এটা বললো? হ্যাঁ, নিয়ে কিভাবে ওকে মানুষ করবেন? আচ্ছা, আপনি এগুলো শুনতেছিলেন কি পাশে থেকে? আমি তো দাদিমা এরকম দরজা টাইনা দিছে না, আমি দরজার এখানে দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় এরকম দরজা খুঁড়তেছি দাঁড়ায় দাঁড়ায়, মানে মনের ভিতর কামড় খাইতেছে যে আমার মা, মনের ভিতরে এই কামড়টা খাইতেছে যে উনি আমার মা, কিন্তু কেন জানি মানে আমি যাইতে পারতাছি না সামনাসামনি। তারপর দাদিমা বলতেছে ওরা আমি অনেক যত্ন করে মানুষ করতেছি, আমি চাই না যে আপনারা নিয়ে যান। আচ্ছা নিয়ে যদি যান আপনারা আরো কয়েক সপ্তাহ পরে আসেন, ওকে আমি বুঝাই যে ওরা তোমার মা, আত্মীয় স্বজন, চিনবে, ও ঠিকই চলে যাবে। তো ফুপা এই কথা কেন বলতেছিল যেখানে থাকলে মরে যাবি? ফুপা জানতো এদের ফ্যামিলি হ্যাঁ সম্পর্কে? ফুপা এই কথাটা এই কারণে বলছে, ওই যে আমি বলছি আমার ফুপা তো বোনের 2টা ছেলে আছে, খোকন আর বাচ্চু, ওরা 2জন ফুপুর বাসা মানে দাদিমার বাসায় ছিল। ও, তো ওদেরকে এত টর্চার করছে, ফুপাই ওদের মা বাবা আসছে এসে ওদেরকে নিয়ে গেছে, সেই জন্য আর কি ফুপাই কথাটা আমারে বলছে। টর্চার করে এরকম একটা ফ্যামিলিতে আপনার মা কেন দিয়ে গেল এরপরে? আমার মা তো দেয় না, ওই যে নিয়ে আসছে ওইখান থেকে আমারে, ওনারা চলে গেল ওনারা। তখন দাদিমা আমারে এই কয়দিনই খুব আদর করলো, কোনো কাজ করায় না, আমার এই জায়গাটার খুব যত্ন নিতেছে। তারপরে একজন মহিলা হুজুর রাখলো, উনি আমার আবার আরবি পড়াইতো বৈশা। তারপর 1 সপ্তাহ পরে আবার আমার আব্বু আর আমার আম্মু আসছে, ঠিক 1 সপ্তাহ পরে সন্ধ্যাবেলা, ওই দিনও দাদিমারা পার্টিতে যাবে রেডি হইতেছিল। তখন মনে হয় আমার মায়ের কোলে আমি একটা ছোট বাচ্চা দেখছিলাম, যতটা আমার মনে পড়ে। তো আমার মাকে আমি দেখতাম কমলা কালার একটা শাড়ি পরতো সবসময়, সেই দিন আমার মাকে আমি দেখছি লাল একটা জর্জেট কাপড় পরা। তারপরে সন্ধ্যাবেলা নিচে দাঁড়ানো, আমি জানলা দিয়ে দেখছি তাকায়। তারপরে দাদিমারে যে হাসি বলতেছে, দাদিমা একটা লোক আর একটা মহিলা আসছে। দাদিমা বলতেছে বাচ্চাগুলা কখন আসে, কোনো টাইম টেবিল নাই এদের, কি বলবে এরা বাঙালি, অসভ্য, মানে কি বলতেছে ইতর মিতর এগুলা বললো। বলার পরে গেল, পরে বলতেছে হ্যাঁ কি হয়েছে? তখন আমার আব্বা বলতেছে আমার মেয়েকে নিতে আসছি, আমার মেয়েকে পাঠান। পরে দাদিমা জানলা লাগাই দিছে, দিয়ে আমার ডাক দিয়ে বলতেছে উনি তার আব্বা? আমি কই না। কয় শোন, ওরা তোর বাপও না মাও না, নিয়া কিন্তু সেই মারা মারবে, সেদিন তারাই দিছিলি না? আমি কই হ্যাঁ। এই জন্য আসছে, তোরে নিয়া খুব মারবে, রাতের বেলা নিয়া গলা এইভাবে কাইটা নদীতে ফালাই দিবে, যাবি ওদের সাথে? আমি কই না। দাদিমা কয় যা নিচে যায়, কেচি গেট খুলবি না, কেচি গেটের ভিতর দিয়ে বলবি আমি আপনাদেরকে চিনি না, চলে যান। তারপরে আমি সিঁড়ি দিয়ে নামতেছি আস্তে আস্তে, ভয়ও পাইতেছিলাম যে সত্যি যদি গলা কাইটা ফেলায়। আস্তে আস্তে নামলাম, নামার পরে আমার আব্বা আসছে, মানে অন্ধকার। আব্বা বুঝলেন কিভাবে? ওই যে উনি বলছে যে আমার মেয়েকে নিতে আসছি, দাদিমা বলছে যে তোর আব্বা আর আম্মা আসছে তোরে নিতে, ওরা তোর আব্বা আম্মা না, নিয়ে গলা কাইটা ফেলাবে। তখন আমি সামনে আসছি, আগায় আসছে, আমার দাদিমা কিছু লাইটটা বন্ধ করে দিল। তো অন্ধকারে মনে হয় আমার বাবা বাস্তবেই কালো, কিন্তু চেহারাটা আরো দেখা যায়। এর আগে কখনো দেখেননি? না। এমনও তো হতে পারে যে উনি আপনার জন্মদাতা পিতা নন, হতে তো পারে। না, উনি আমার বাবা। কিভাবে শিওর হলেন? তাহলে বলি। হ্যাঁ, যখন উনি আইসা বললো যে চলো আমি তোমাকে নিতে আসছি, আমি যখন বলছি যে না আমি যাব না,
মানে মাথা নিচা করে বলতেছি যে না আমি যাব না, কারণ দাদিমা আমার সিঁড়ির উপরে দাঁড়ায় আছে, মাথার উপরে আমি দেখতেছি দাদিমা দাঁড়ায় আছে এখানে। তারপরে উনি বলতেছে যাবা না, আমি বলতেছি না। তা আমি যেই কবারই না বলতেছি দাদিমার দিকে তাকাইতেছি, দাদিমা মাথা দিয়ে না করতেছে। আমি বলছি না। 3 বার বলার পরে আমার বাবা বলছে যে বাবা মা কি জিনিস একদিন তুই বুঝবি, মানুষের দুয়ারে দুয়ারে লাথি উষ্টা খায় যেদিন বড় হবি সেদিন তুই বাবা মা কি জিনিস বুঝবি। আজকে আমাকে যেভাবে কষ্ট দিয়ে এখান থেকে তাড়াই দিলি, তোর কপালে এই কষ্ট রইল। এই কথা বলার পরে আমার বাবা চলে যায়। তখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ উনি আমার বাবা। এটা আপনি ধারণা করছেন। মা কিছু বলে নাই, আমার মা কখনোই কিছু বলতো না, শুধু কাঁদতো, শুধু কাঁদতেই দেখতাম কোনো কিছু। কিন্তু আমার কাছে খুব অবাক লাগতেছে পাখি, যেই মায়ের জন্য আপনি এত উতলা, সেই মা আপনার সামনে 2-2 বার আসলো, আপনি 2-2বারের একবারও মার কাছে গেলেন না। কি কারণ থাকতে পারে এটা আপনার কাছে কি মনে হয়? একবার তো গেট তালাই ছিল, মায়ের সামনে যাইতে পারিনি। আরেকবার দাদিমা মানে নিজেই তাড়ায় দিল, সামনে যাই নাই। মানে মা, উনি যে আমার মা, ওনারে জানি যে জড়ায় ধর্ম কথা বলবো এরকম অনুভূতি কখনোই ছিল না। কারণ আমার মা কখনো আমাকে ওইভাবে জাবড়ায় ধরতো না, আদর করতো না, ওরকম ইয়া করে না। আর আমার ভিতরে মানে ওরকম ইয়াটা ছিল না। কিন্তু এখন আমি আসলে আস্তে আস্তে বুঝতেছি যে আমার মা শুধু কাঁদতো, মানে ওরকম ভালোবাসা দেখাইতে পারে নাই, কিন্তু আমার মার চোখের পানি আমি সবসময় দেখছি। এখানে দুটো বিষয় আছে প্রিয় দর্শক এবং শ্রোতা। একটা হচ্ছে যে ও যদি মাকে দেখে ফেলে তাহলে ওর মনে হয়তো মার সাথে যাওয়ার জন্য একটা চেষ্টা তৈরি হবে। আর ওর মা চিন্তা করেছে যে যে কষ্টের কারণে মেয়েকে রেখে গেলাম, মেয়ে গেলে মেয়েকে নিয়ে কি করব। কিন্তু সামহাও ওর উপর যে অত্যাচার হচ্ছিল, ওর বড় বোন দেখে ফেলেছে, বা যেহেতু ওর আত্মীয় স্বজন আরো ছিল, এই আত্মীয় বা যাদের কাছে রেখে গেছে তাদের মধ্যে ওর বাপ মায়ের কাছে এই নিউজটা হয়তো বা গেছে। যাওয়ার পরে ওর বাপ মা উদ্গ্রীব হয়েছে এদের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য। আমি যেটা বুঝতে পেরেছি, এমন হতে পারে আমার চিন্তাতেও ভুল আছে, বা আমি যে মন্তব্যটা করছি সেটা ওনার বর্ণনা অনুযায়ী। তো এরপরে বারবার এসছে ওর সামনে, কিন্তু সামহাও ও আসলে সামনে যেতে পারেনি, বা ওই মায়ের কাছে চলে যে যাওয়াটা ওই ব্যাপারটা ছিল না। এখানে আপনি কত বছর ছিলেন এই ফ্যামিলিতে সবকিছু মিলায়? অনেক বছরই, কিন্তু আমার মনে নাই কত বছর হবে। হারালেন কিভাবে তারপরে? হারালাম যখন আমার বাবা চলে গেল অভিশাপটা দিয়ে আমারে। তো ওই দিন হচ্ছে দাদিমারা তারপরে তো পার্টিতে চলেই গেল। তখন আমারে হাসি বলল, এরাই তোর বাপ মা, গেলি না কেন, এখানে মায়ের খাবি, কতদিন এনে পুরা মায়ের খাবি। পরে বলছে পলাবি, তাহলে আমরা ভোরবেলা পলাই যাবো। কারণ ভোরবেলা নিচে পাঠায় দাদিমা কুকুরকে ঘরে ঢুকাই তালা দিতে হয়। কুকুর ছিল? হ্যাঁ। বলছে তাহলে আমরা তখন পলামু, তুই আমার সাথে নিচে নামবি। তা আমি কই আচ্ছা। তারপরে দাদিমারা আইসা পড়ছে 1টা বাজে, পার্টি থেকে ওনারা আসছে। আসার পরে ফজরের সময় আমাদেরকে ডাকছে। ওই দিন দাদিমা আবার আমাদেরকে ফলো করতেছিল, আমাকে ওকে দুইজনকেই চোখে চোখে রাখতেছে শুধু। আর হচ্ছে এর ভিতরে ফোন আসছে আবার। ফোন আসার পরে আমার দাদিমা কথা বইলা কি করলো, ওই লাইন ফোন এরকম করে ধরে রাখলো, কিছু সময় ধরে রাখার পরে বলতেছে না, ও তো কিছুতেই রাজি হচ্ছে না, এখন তো কিছু করার নাই। আমার মনে হয় এত ইয়া না করাই উচিত, যখন ওর প্রাপ্ত বয়স হবে ও নিজেই হয়তো যাবে। তো এই কথাটা আবার হাসি শুনছে, আমি এটা বুঝিও নাই আর শুনিও নাই। তখনও আমার বলছে তোদের বাড়ি কই, আমি বলছি খুলনা। বলছে তোর আব্বা আম্মা ফোন দিছে, তোর মনে নিয়ে যাইতে চাইতেছে, দিতেছে না, আবার ফোন দিছে, ওনারা হয়তো চলে যাইতেছে, তুই যাবি? আমি কই হ্যাঁ। কয় তাহলে এখন আমরা পলামো, দাদিমা উজু করে নামাজে ঢুকুক। তারপরে দাদিমা উজু করে নামাজে ঢুকলো। আপনার বাবা মতো নীতি আসতেছে, আপনি পলায় কই যাবেন? জানি না, তখন তো যাইতে চাই, মানে দাদিমা ভিতরে একটা ভয় ঢুকাইয়া দিল, ওই ভয়ের কারণে যাইতে পারতেছি না। যখন হাসি বললো যে এরাই তোর বাপ মা, চইলা যা এখানে না থাইকা, কারণ খোকন বাচ্চা ছিল, ওদেরকে অনেক অত্যাচার করছে, ওদের বাপ মা এসে নিয়ে গেছে। বাবা মার সাথেই তো যাবেন, আপনি পালায় আপনি কোথায় যাবেন? তারপরে যে দাদিমা বললো যে না, ও যাইতে চাচ্ছে না, ওর প্রাপ্ত বয়স হোক, তখন ও নিজেই চলে যাবে না। এখন ওর ওরকম বয়স হয় নাই, সেন্স নাই, বোঝে না কোনো কিছু, কি করবে? নিয়ে যাবেন রাস্তার ভিতর, কান্নাকাটি চিৎকার করবে, কি বললো জানি না। তখন হাসি বললো যে চল আমরা পলামো। তারপরে নিচে আমাদের হচ্ছে 4টা কেচি গেট, ও কেচি গেট গুলা আস্তে আস্তে করে খুইলা তারপরে শেষের কেচি গেটটা তালা মারছে, আর বাকি কেচি গেট গুলা খোলা ছিল। যেখানে মানে মেন যে কেচি গেটটা সেটা তালা মারছে, চাবির ছড়াটা ভিতরে ফিক্কা মারছে। মায়েরা ও আর আমি হচ্ছে খিচ্চা দৌড়াইছি, ও আমার চেয়ে অনেক স্পিডে দৌড়ায় গেছে।
তারপরে হচ্ছে রাস্তার ভিতরে দৌড়ায় কোথায় গেলাম জানি না, একজন মহিলা পুলিশের হাতে পড়লাম। ও আমার হাত ছেড়া দৌড় দিচ্ছে। ওই মহিলা পুলিশ মানে এদিক দিয়ে আসতেছিলাম, তো এদিকে আরেকটা গলি ছিল, মহিলা পুলিশ সামনে, ও এদিকে দৌড় মারছে আর আমি দৌড় মারতে পারিনি। উনি আমারে ধরে ফেলাইছে। ধরে ফেলানোর পরে বলতেছে গায়ে কোনো জামা নাই, এই কই যাইতাছিস এদিকে। উনি আমারে নিয়ে বসাইলো, বসানোর পর বলতেছে কই যাচ্ছিস, ওর সাথে ও কি হয়। উনারে দেখে মানে আমি অনেক কাঁদতেছি, ভয়ের ঠেলা, হাতে লাঠি। আমি ভাবতেছি উনিও তো আমার এখন পিটাবে, তো আমি প্রচুর কাঁদতেছি। তারপর উনি আমার থানার ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সারাদিন ওইখানেই রইলাম, ওনারা খাবার টাবার আইনা দিল। আর আমি হচ্ছে জালনা ধরে শুধু কাঁদতেছি, হাসি কই। আমি জানতাম যে হাসি মনে হয় আমাদের বাড়ি চিনে, ও আমারে নিয়ে যাবে। তো আমি হাসিকেই শুধু খুঁজতেছি। তারপর ওনারা আবার সন্ধ্যার সময় আমাদের ম্যাজিস্ট্রেটের কাছে নিল। তখন ম্যাজিস্ট্রেটকে ওই মহিলা পুলিশ বলল কি যে আমি মেয়েটা নিয়ে যেতে চাচ্ছি, আমি লালিত পালিত করব। তখন ম্যাজিস্ট্রেট কিছু সময় ভাইবা চিন্তা বলল, না, ওকে সেফ কাস্টডি জমা রেখে দেন, কারণ আপনার ছেলে মেয়ে যখন হবেন তখন অবহেলিত বড় হবে, ওর শরীরে অনেক স্পট দেখা যাচ্ছে, নিশ্চয়ই ওরা কেউ খুব আঘাত করছে। কে করছে ওখানে বলেন নাই আপনি কে করছে? না, আমি শুধু কাঁদতেছিলাম আর ভাবতেছি যদি বলি ওনারা আবার ওইখানে নিয়ে গেলে তো আমার আবার মারবে, এই জন্যই কিছু বলতেছি না। তখন ওনারা বলল যে ওর মনে হয় মানসিক কোনো সমস্যা আছে, কথা মনে হয় বলতে পারে না। তারপরে বলল ওকে আশ্রয় কেন্দ্রে দিয়ে আসেন, ওইখানে ও জমা থাকবে। তো মহিলা গাড়িতে বসে মহিলা পুলিশ আমার অনেক আদর করলো, বলছে তুমি কথা বললে আমি তোমার নিয়ে যেতে পারতাম, তুমি কথা বলতে পারো না। আমি শুধু কাঁদতেছি আর গাড়িতে বসে আমি হাসিরে খুঁজতেছি। হাসি কই? হ্যাঁ, হাসি কই গেল, ওরে শুধু খুঁজতেছি। পরে ওই জায়গায় নিয়ে গেল, নেওয়ার পরে দেখলাম অনেক মানুষ আপনাদের মতো মানে বাচ্চাদের মতো। তো সবাই আমার এনে কারাকারি করতেছে, কেউ না জামা পরাই দিচ্ছে গায়ে, এ বলতেছে আমি নিব, ও বলতেছে আমি নিব। আমি আরো বেশি কাঁদতেছি মানে ওদেরকে দেখা। আস্তে আস্তে আমি ওইখানে বড় হইতে লাগলাম কাশিমপুরে সেফ কাস্টাডিতে। হ্যাঁ, তো ওনারা বলছে যদি গার্জিয়ান পাওয়া হয় ওকে দিয়া দেওয়া হবে, যাচাই করে। ও সেফ আপনার এই কাগজগুলো আছে? আপনি যখন ওখান থেকে বের হয়েছেন কাগজপত্র কিছু দিছে আপনাকে? না, ওইখান থেকে কোনো কাগজপত্র আনি নেই। কোন থানাতে আপনাকে, থানার নাম মনে আছে? থানা, যে থানাতে আপনাকে নেওয়া হলো সেই থানা থেকে তো আপনাকে কাস্টাডিতে দেওয়া হলো। আপনি যে কাস্টাডিতে ছিলেন, সেফ কাস্টাডি কাশিমপুরে, তাই না? কাশিমপুরে গেলেই তো আপনি এটা বের করতে পারবেন যে আপনাকে কোন থানা থেকে নিয়ে আসছে। আপনার নামে তো নিশ্চয়ই এন্ট্রি হয়েছে, নাম তো বলছেন। এটা তো হয়েছে, কারণ ওনারা যখন দিয়ে আসছে তখন বলে আসছে যে ও ম্যাজিস্ট্রেট বলছে ওকে যেন কোনো টর্চার না করা হয়। কত বছর ছিলেন ওখানে কাস্টাডিতে আনুমানিক? ওখানে 8-9 বছর হবে। 8-9 বছর ওখানে ছিলেন আপনি। ওখানে আপনি প্রাপ্তবয়স্ক হন। হ্যাঁ, ওনারা তারপরে ওইখানে হচ্ছে আপনার আইডেন্টি কার্ড করার জন্য কিছু আর্মিরা আসে। তখন ওইখানে যে ওই ম্যাডাম সবসময় আমার খেয়াল করতো যে আমি শুধু কাঁদতাম, আড়ালে কাঁদতাম, মানে গাছের চিপায় ওয়ালের চিপায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম, আর কারোর সাথে মিশতাম না, সবসময় একা একা থাকতাম। তো ওনাদের ধারণা ছিল আমি মানসিক ভাবে কোনো কিনা। তারপরে বিএনডব্লিউ ভাইয়ারা আমার অনেক আদর করতো। বিএনডব্লিউ একটা ছিল যারা বাচ্চাদের নিয়ে অনেক কাজ করে। আচ্ছা, ওরাও যে আপনাকে আদর করতো? হ্যাঁ, ওইখানে ওই কাশিমপুরের ভিতরেই ছিল। তারপরে হচ্ছে কনসার্ন, যারা কনসার্ন তো আমি চিনি, তো ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন। হ্যাঁ, উনি রেখা আপা আমার অনেক করতো, কিন্তু কেউ কথা বের করতে পারতো না, মানে কিছু বলতাম না, শুধু কাঁদতাম। তো খেলনা দিত, অনেক কিছু দিত, খাওয়াইতো, কিন্তু কোনো কিছু বলতাম না। আপনার মতো বাচ্চারাও তো ওখানে ছিল, তো বন্ধু হয়নি? কেউ বন্ধু হয়নি? কাদের সাথে শেয়ার করতেন না এগুলো? হইতে চাইতো, কিন্তু আমি মিশতাম না। কেন মিশতেন না? ওই যে হাসি আমারে ছেড়ে চলে গেছে, মানে আমি সবসময় শুধু হাসির কথাই চিন্তা করতাম, ওর কথাই শুধু ভাবতাম, আর কোনো কিছুই ভাবতাম না। কেউ যদি বলতো যে গুল্লা শট খেলবা, তখন আমি এক জায়গায় চলে আড়ালে যা দাঁড়ায় থাকতাম, আড়াল থেকে দেখতাম সবাই খেলতেছে, কিন্তু আমি সামনে আসতাম না। তো ওনারা এই জিনিসগুলা খেয়াল করলো যে সবসময় আড়ালে থাকে, তা আমরা ওকে নিয়ে বসি, ওকে খেলার মাধ্যমে কথা বের করব। এরকম করতে করতে দেখা যায় আমি আসলেও কারোর সাথে মন খুলে কথা বলি না, কোনো কিছু বলি না। আমার মানে কিছু জিজ্ঞেস করলেই কাঁদতাম, আবার দেখতো একটু জোরে ধমক দিল আমি অনেক কাঁদতাম, ভয় পাইতাম। তো ওইগুলো মানে সবভাবে ওনারা আমার ট্রাই করতো। তারপরে হচ্ছে আস্তে আস্তে আমাদের এখানকার সরকারি যে ম্যাডাম যে দায়িত্বে ছিলেন, উনি একদিন হঠাৎ আসলেন, আওয়াল স্যার বদলি হয়ে গেলেন। উনি আসার পরে উনিও খেয়াল করলেন আমি ঠিক মতো স্কুলে যাই বসে থাকি, প্রশ্নের উত্তর দিই না, কোনো পড়া বোর্ডে লেখলে সেটা লিখি না, শুধু কাঁদতাম। তারপরে উনি বলল কি যে ওকে আমার বাসায় নিয়ে যাব, ওকে আমার বাসায় নিব,
ও আমি আসলে জানি ওর একটা কিছু হইছে, তা সবার অনুমতি নিল, আমারে ওইখান থেকে উনি মুক্তি করাইলো। মুক্তি করানোর পর ওনারা বাসায় নিল। তা হঠাৎ করে আপনার এখানে আইডেন্টি কার্ড করার জন্য লোকেরা আসছে, তো অনেকেরই করছে। আমাকে নিয়ে যখন বসাইছে তখন ওনারা আমারে উঠাই দিছে, বলছে বয়স হয় না আর ম্যাডাম আমরা করতে পারবো না বয়স না হইলে। তখন উনি অনেক রিকোয়েস্ট করছে যে দেখেন এই মেয়েটার যখন 18 বছর হবে, বাহিরে আমি কোথায় চাকরিতে দিব, কি করব, ওর এই জিনিসটা থাকলে খুব উপকার হবে। আর আমি হয়তো এখানে বেশি দিন নাও থাকতে পারি, চলে যাব, এই মেয়েটার একটা ভবিষ্যৎ হওয়া দরকার। এই আপনার আইডি কার্ড? হ্যাঁ। তারপরে উনি ওনাদেরকে বললো, তো উনি বললো আচ্ছা সবাই লাঞ্চে যাক, আমি এক ফাঁকি কইরা দিব ওরটা। তারপরে হচ্ছে আপা আমাকে উলনা টুলনা পড়াই দিল, দিয়া ইয়া কইরা নিয়ে গেল, বসে একটু কইরা দেন, আমার খুব উপকার হবে, কারণ মেয়েটাকে আমি জামিন করে নিছি, বাহিরে নিছি আমার বাসায়। তো ওনার কাছে রইলাম, উনি অনেক আদর করতো, মাঝে মাঝে জিজ্ঞেস করতো কিছু, পাখি কি খাইতে ভালো লাগে, কি করতে ভালো লাগে, এরকম বলতে। একদিন বলছি আমার বাড়ি খুলনা, তখন উনি বলছে খুলনা, আমি বলছি হ্যাঁ। বলছে আর কি জানো, তখন আর কিছু বলতে পারি নাই। পরে ওনাদের ভিতর থেকে বিএনডব্লিউ না জানি কনসার্ন থেকে একটা ইয়া করছে, যারা ঠিকানা বলতে পারে তাদেরকে ঠিকানা অনুযায়ী নিয়ে যাবে, নিয়ে তাদের পরিবারকে ফিরাইয়া দিবে। তখন বলল যে এর মধ্যে ম্যাডাম রিকোয়েস্ট করছে যে ওকে নেওয়া হোক, খুলনার ভিতরে আপনারা খুঁজা দেখেন কোথায় কি, খুঁজা ওকে পরিবারের কাছে ফিরাই দেন, কারণ ও মানসিকভাবে খুব ইয়া, আপনারা নিয়ে যান। এক্স্যাক্টলি, দ্য থিং ইজ দ্যাট ও মানসিকভাবে প্রচন্ড রকম ইমব্যালেন্সড, এবং ওর উপর যে টর্চার হয়েছে ওর কথা অনুযায়ী, আমি বারবার বলছি এগুলো একপাক্ষিক শোনা, ওর কথা অনুযায়ী তাতে আসলে ছোট বাচ্চার মনের উপর দিয়ে যে ঝড় গেছে, সেখানে আসলে কোনটা রাইট অ্যাটিটিউড আর কোনটা রং অ্যাটিটিউড, এটা ওর জায়গা থেকে, আমাদের জায়গা থেকে জাস্টিফাই করা ওর জন্য এটা ঠিক হবে না। মানে আপনাদের অনেকে মনে হতে পারে যে বাপ মা আসলো তারপরে তুমি গেলা না কেন, যে বাপ মায়ের জন্য এত পাগল। মানে ওর উপর দিয়ে যা চলতেছিল তাতে আসলে ও কোনটা সঠিক করতেছে কোনটা সঠিক করতেছে না সেটা জাজমেন্ট করার সুযোগ আমাদের জায়গা থেকে নাই, কারণ ও যে অত্যাচারের মুখোমুখি হয়েছে। হ্যাঁ, তারপরে দিন স্যার ঘোষণা দিল যে আমরা 12 জনকে নিয়ে যাব। তখন ম্যাডাম বলল তুমিও যাবা। সেই দিনই প্রথম মনে আমি হাসছিলাম। তখন আমি, আমাদের বিশাল বড় মাঠ ছিল, সেই মাঠে আমি অনেক ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে বারবার পুইরা যেতেছি, একা একা হাসতেছি। তখন অনেকেই আসছে, আইসা আমার সাথে খেলতেছে, কথা বলতেছে। তখন ম্যাডাম বলল যে এত খুশি, তাহলে ও মনে হয় পরিবারের কাছে ফিরে যেতে চায়, ওকে নেওয়া হোক। তারপরে সে 12 জনের মধ্যে যখন সকালবেলা নাম ডাইকা ডাইকা এক একজন স্যারের সাথে ম্যাডামের সাথে দিচ্ছে, সবাই চলে গেল, আমি দাঁড়ায় রইলাম, আমার জামা কাপড় কিছু নিয়ে দাঁড়ায় রইলাম। তারপরে গেট লাগাই দিল। তখন বলল কি হয়েছে, কয় আর কোনো স্টাফ নাই, আর ওকে নেওয়া যাবে না, আর খুলনা কোথায় কি খুঁজবো। তখন আমাকে আর নিল না।